মা, তোমরা কি পাগল হয়ে গেছো? আমি কি না আমার বড় ভাইয়ের বউ ভাবিকে বিয়ে করব? তোমরা এটা কিভাবে পারলে আমার কাছে এসে বলতে? দেখ বাবা, আমরা যা সিদ্ধান্ত নিয়েছি এটা আমাদের প্রায়শ্চিত্ত। যেটা তোর ভাই করেছে সেটা অন্যায়। তোর ভাইয়ের নামে তোর ভাবির পরিবারে অনেক কথা বলেছিলাম যে সে কত ভালো, অথচ বিয়ের পর তোর ভাই এমন করবে, মুখ কিভাবে দেখাবো? প্লিজ না করিস না, আমাদের কথাটা শোন। তোর ভাবিকে বিয়ে কর প্লিজ। কি বলছো কি মা? ভাইয়ার করা ফুলের মাসুল কি তোমরা আমার জীবন দিয়ে দিবা নাকি? আমি কি তোমাদের কাছে খেলনা হয়ে গেলাম? আমার জীবনের কি কোনো মূল্য নেই? হ্যাঁ আছে, কিন্তু তোর কাছে তো এতটুকু চাইছি। আমার হার্টের সমস্যা দেখছিলি তো, তোর ভাইয়ের এমন কাজের কারণে আমি হাসপাতালে গিয়েছিলাম। এবারও কি তোর জন্য যেতে বলছিস? না করিস না বাবা, অনেক বড় মুখ করে সবটা ব্যবস্থা করেছি। কিন্তু তোমরা কি করে ভাবলে আমি কিভাবে ভাবিকে বউ হিসেবে মানব? আমি কখনো তো তাকে সে চোখে দেখিনি। এর থেকে না আমাকে মেরে ফেলো, শুধু তোমার অসুস্থতার কথা ভেবে রাজি হলাম। কিন্তু এরপর আমার হিসেব মতো সব হবে বাবা। যাও, বিয়ের ব্যবস্থা করো। প্রিন্স রাগ করে ঘর থেকে বের হয়ে যায়। 3 দিন পর আজ ওদের বিয়ে। আমি ভাবতেই পারিনি এভাবে আমার ভাবির সাথে বিয়ে হয়ে যাবে। কোথা থেকে যে কি হলো নিজেও জানি না। মা বাবাও দ্বিমত করেনি, এমনকি ভাবির মা বাবাও না। কিন্তু আমি না ঠিক মেনে নিতে পারছি না। কখনো ভাবিকে এভাবে বউ হিসেবে ভাববো কি ভুলেও কল্পনাও করিনি। ঠিকমতো আমি ভাবির সামনেই যেতাম না। প্রিন্স মাথা নিচু করে বসে আছে, তার পরনে সাদা রঙের পাঞ্জাবি। পাশের সোফায় বসে আছে মায়া। মায়ের পরনে লাল শাড়ি, ঘোমটায় তার মুখ ঢাকা থাকলেও প্রিন্স অনুভব করতে পারছে মায়ের অস্থিরতা। প্রিন্সের মনের ভিতর ঝড় বয়ে যাচ্ছে। সে কোনোভাবেই এই পরিস্থিতি বিশ্বাস করতে পারছে না। তার বড় ভাই পিয়ালের স্মৃতি এখনও এ বাড়িতে টাটকা, অথচ সেই ভাইয়ের স্ত্রীর সঙ্গেই আজ তার বিয়ে হয়ে গেল। অন্যদিকে মায়াও বসে বসে ভাবছে। এভাবে দেবরকে বিয়ে করব? কিন্তু আমার তো কিছু করার ছিল না। দেবরকে যদি বিয়ে না করি তাহলে আমার কি হবে? আমার তো এই বাড়ি ছাড়া থাকার কোনো জায়গা নাই। প্রিন্সের বড় ভাই পিয়ালকে বিয়ে করার পর শান্তি তো পাইনি। উপরওয়ালা চেয়েছে বলেই বিয়েটা করলাম, কিন্তু কিভাবে মানিয়ে নেব? দেবরকে তো কখনো এভাবে ভাবিনি, সেও তো আমার দিকে সেভাবে তাকায়নি কখনো। কি করব বুঝতেই পারছি না। ভাবির সাথে কেন মা বাবা আমাকে বিয়ে দিল? দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবির সাথে কে বিয়ে করে? দেবরকে বিয়ে করতে হয়েছে বিষয়টা আমার কাছে অনেক জটিল, তবুও আমি দেবরকে এখন ভালোবাসবো। দুজন মানুষ পাশাপাশি বসে নিজেদের কথা মনে মনে বলতে থাকে। দুজনের কেউই কারো দিকে তাকাচ্ছে না। সামনে কাজী সাহেব বসে আছে। বিয়েটা একটু আগেই হয়ে গেছে। মায়ের বাবা আনাস খান এগিয়ে আসে। তিনি প্রিন্সের ডান হাতটা নিজের হাতের মুঠোয় নেয়, তারপর মায়ের হাতটা টেনে এনে প্রিন্সের হাতের উপর রাখে। তিনি দু হাতে মুষ্টি করে ধরে রাখে তাদের হাত জোড়া। প্রিন্স হঠাৎ শিউরে ওঠে। সে এক তীব্র ঝাঁকুনি অনুভব করে নিজের শরীরে। প্রথমবার সে তার ভাবিকে স্পর্শ করছে। 1.5 বছর ধরেও তার বড় ভাই পিয়ালের বউ ছিল যে মেয়েটা, একটু আগেই 3 কবুলের মাধ্যমে সে তার নিজের বউ হয়ে গেছে। 1.5 বছরে ভাবিকে স্পর্শ করা তো দূর, ঠিকমতো কথাও বলেনি সে মায়ের সাথে। আর আজ সেই মেয়েটা তার জীবন সঙ্গিনী। মায়াও খানিকটা কেঁপে ওঠে প্রিন্সের হাতের উষ্ণতায়। তার মনে হচ্ছে পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আনাস খান দীর্ঘশ্বাস ফেলে আর্দ্র গলায় বলতে শুরু করে। বাবা প্রিন্স, সব তো তুমি জানো। তোমার ভাইয়ের সাথে 1.5 বছর আগে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। তারপর কোথা থেকে কি হলো সবটা তো আমরা সবাই জানি। পেয়াল চলে যাওয়ার পর মেয়েটাকে বলেছিলাম আমাদের বাড়িতে এসে থাকতে। সে রাজি হয়নি। মায়া বলেছে বিয়ের পরে মেয়েদের সংসার আর বাড়ি একটাই হয়, সেই বাড়িটাকে নিজের আপন বাড়ি হিসেবেই দেখে। তোমার বাবা মাকে আমি দোষ দিচ্ছি না, ওনারা এই প্রস্তাব দিয়েছিল, ওনাদের কথা মতো আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। তোমার হাতে আবার আমার মেয়েকে বিয়ের মাধ্যমে তুলে দিয়েছি। বাবা, আমার মেয়েটাকে তুমি কষ্ট দিও না, ও অনেক সহ্য করেছে। আমি মেয়ের বাবা হিসেবে বলছি তোমার সব চাহিদা আমি পূরণ করে দিব। শুনেছি তোমার বাইকের খুব শখ, আমি কালকেই তোমাকে 5 লাখ টাকার বাইক কিনে দিব। তোমার যখন যেটা লাগবে নির্দ্বিধায় আমাকে বলবে। আঙ্কেল, না মানে বাবা, আমার কিছুই লাগবে না। আমার কোনো বাইকের প্রয়োজন নেই।
কথাটা বলে প্রিন্স দ্রুত সেখান থেকে উঠে দাঁড়ায়। সে আর এক মুহূর্ত সেখানে থাকতে পারছে না, দম বন্ধ হয়ে আসছে তার। উপস্থিত সবাই অবাক হয়ে প্রিন্সের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। প্রিন্স দ্রুত পা চালিয়ে ছাদে চলে আসে। তার মাথার ভিতর সব এলোমেলো হয়ে যাচ্ছে। সে রেলিং ধরে দাঁড়িয়ে বাহিরের অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। সে মেনে নিতে পারছে না যে তার নিজের ভাইয়ের বউ এখন তার স্ত্রী। খানিকক্ষণ পর পিছনে কারো পায়ের শব্দ শোনা যায়। মায়া ধীর পায়ে প্রিন্সের পিছনে এসে দাঁড়ালো। বাতাসে ঝাপটায় মায়ার শাড়ির আঁচল উঠছে। প্রিন্স বুঝতে পারে মায়া এসেছে। সে ঘুরে না তাকিয়ে বলতে শুরু করে, ভাবি, কেন আপনি আমাকে বিয়ে করলেন? একবারও কি ভাবলেন না মানুষজন কি বলবে আমাদের দেখলে? সবার সামনে আমরা মুখ দেখাবো কি করে? আমি এখন তোমার ভাবি না প্রিন্স, আমাকে ভাবি ডাকবে না। আমি তোমার বউ। আর আমি জানি না কেন তোমাকে বিয়ে করেছি প্রিন্স, তবে আমারও তো একটা জীবন আছে। তোমাকে নিয়ে সবটাই যেন খেলনাই পেয়েছি। তবে তোমার বাবা মা যখন বলেছিল তোমাকে বিয়ে করতে, আমি রাজি হয়ে গেছিলাম। তখন মাথায় কেন যেন কোনো চিন্তা কাজ করেনি। জানি না কেন রাজি হয়েছি, হয়তো এবারই মায়া ছাড়তে পারিনি বলেই। মায়া? এই বাড়ির মায়া নাকি পিয়াল ভাইয়ের স্মৃতি? ভাবি, আপনি কি বুঝতে পারছেন না আমাদের সম্পর্কটা কতটা অদ্ভুত? আপনি এই বাড়িতে আমার বড় ভাইয়ের সম্মান নিয়েছিলেন, আজ থেকে আপনাকে আমি কোন নজরে দেখব? সময় সব শিখিয়ে দেবে প্রিন্স। পরিস্থিতির চাপে মানুষ অনেক কিছুই মেনে নেয়। আমি জানি তোমার জন্য এটা কঠিন, কিন্তু আমার জন্য কি সহজ? আমি কি কোনোদিন ভেবেছিলাম পিয়ালের ছোট ভাইকে স্বামী হিসেবে বরণ করতে হবে? আপনি পরিস্থিতির দোহাই দিচ্ছেন? আপনার কি নিজের কোনো বিবেক নেই? মানুষ হাসাহাসি করবে ভাবি, বলবে পিয়ালের বউকে নিয়ে দেবর আর ভাবি মিলে ঘর বাঁধছে, লোকে ছিচি করবে। সবাই ভাববে তলে তলে আপনার সাথে আমার গোপন সম্পর্ক ছিল। লোকলজ্জার ভয়ে কি আমি পথে নেমে যেতাম? আমার বাবা কতদিন আমাকে আগলে রাখতেন। আর তোমার মা তো নিজেই চেয়েছিলেন আমি যেন এই বাড়ির বউ হয়ে থাকি। তারা যখন তোমাকে রাজি করালো, তখন তুমি কেন না বললে না? আমি বাধ্য হয়েছিলাম। মা বাবা কান্নাকাটি করছিল, ভাইয়ের সমস্যা সমাধান করতে হলো আমাকে, বাবার হার্টের সমস্যা। আমি তাদের অবাধ্য হতে পারিনি, কিন্তু আমি আপনাকে কখনো স্ত্রীর মর্যাদা দিতে পারবো না, এটা আপনি লিখে রাখুন। আমি আপনাকে মেনে নিতে পারবো না বউ হিসেবে। তুমি কি আমাকে ঘৃণা করছো প্রিন্স? আমি কি কোনো অপরাধ করেছি? ঘৃণা নয় ভাবি, তবে অবজ্ঞা হচ্ছে। আমি আপনাকে সম্মান করতাম, কিন্তু এই বিয়ের পর সেই সম্মানটুকু হারিয়ে ফেলেছি। কেন আপনি প্রতিবাদ করলেন না? আপনি তো বড় ছিলেন, আপনি বলতে পারতেন যে এই বিয়ে সম্ভব না। আমি একা কতটা লড়াই করতাম। যেখানে দুই পরিবার এক হয়ে গেছে, সেখানে আমার একার মতে কি কোনো দাম আছে? প্রিন্স, আমি চাই আমরা এই সম্পর্কটাকে একটা সুযোগ দিই। আমরা তো একে অপরকে চিনি, অন্তত বাইরের কোনো অচেনা মানুষের চেয়ে তো ভালো। চিনি মানে কি? আপনি আমার ভাবি ছিলেন, ব্যাস এইটুকুই পরিচয়। এর বাইরে কোনো পরিচয় আমার কাছে নেই। আপনি জোর করে এই সম্পর্কে ভালোবাসা আনতে চাইবেন না। জোর করছিলাম প্রিন্স, আমি শুধু বলছি আমরা চেষ্টা তো করতে পারি। আজ থেকে আমরা স্বামী স্ত্রী, এই সত্যিটা তো আর বদলে যাবে না। তুমি কেন আমাকে একটু বোঝার চেষ্টা করছো না? বোঝার কিছুই নেই, আপনি বরং এখন নিচে যান। আপনার সাথে কথা বলতেও আমার অস্বস্তি হচ্ছে। নিজের ভাইয়ের আমানত এভাবে নিজের করে নেওয়া আমার পক্ষে সম্ভব না। আমানত? পিয়াল কি আমাকে কারোর কাছে গচ্ছিত রেখে গিয়েছিল? সে তো আমাকে ছেড়ে চলে গেছে। জীবন তো থেমে থাকে না প্লিজ। তুমি কেন এখনো অতীতেই পড়ে আছো? কারণ অতীতটাই আমার কাছে সত্যি। আপনার সাথে আমার কোনো ভবিষ্যৎ নেই ভাবি, দয়া করে আমাকে একা থাকতে দিন। আপনি আপনার ঘরে যান, আমার ঘরে আসার চেষ্টা করবেন না। তোমার ঘর মানে? ওটা তো এখন আমাদের ঘর প্রিন্স। সমাজ আর ধর্ম আমাদের এক করে দিয়েছে। তুমি চাইলেই কি আমাকে দূরে ঠেলে দিতে পারো? সমাজ আর ধর্ম হয়তো এক করেছে, কিন্তু মন তো সায় দিচ্ছে না। আমি আপনাকে ঘৃণা করি না, কিন্তু আপনার পাশে দাঁড়াতে আমার লজ্জা হচ্ছে। আপনি যান এখান থেকে। মায়া প্রিন্সের খুব কাছে এগিয়ে আসে। সে প্রিন্সের একটা হাত ধরার চেষ্টা করে। প্রিন্স দ্রুত হাত সরিয়ে নেয়, যেন মায়ার স্পর্শে তার শরীর পুড়ে যাচ্ছে। মায়ের চোখের পানি টলমল করছে। সে বলে, প্রিন্স, অন্তত আমার দিকে একটাবার তাকাও। দেখো, আমি কোনো ভিনদেশি কেউ নই। আমি সেই মায়া যাকে তুমি শ্রদ্ধা করতে। আজ কেন আমাকে অচ্ছুত মনে করছো?
কারণ আপনার সেই শ্রদ্ধার জায়গাটা আজ ধুলোয় মিশে গেছে। আমি কল্পনা করতে পারছি না আপনি কি করে আমার বাবা মায়ের কথায় রাজি হলেন। আপনি কি একবারও পিয়াল ভাইয়ের কথা ভাবলেন না? পিয়ার থাকলে সেও চাইতো আমি যেন ভালো থাকি। আর তোমার মা বাবার ইচ্ছে পূরণ করার কি ভুল? তারা তো আমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। ভালোবাসা আর বিয়ের মধ্যে পার্থক্য আছে ভাবি। আপনি সেই পার্থক্যটা ভুলে গেছেন। আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না, আপনাকে ক্ষমাও করতে পারছি না। ভালোবাসার টাকা আমি কখনো দিচ্ছি না প্রিন্স, শুধু বলছি আমাকে একটু জায়গা দাও। আমাকে অপমান করো না, আমি তোমার বাড়ির বউ। তোমার স্ত্রীর মর্যাদাটুকু অন্তত দাও। মর্যাদা? যে সম্পর্কের ভিত্তিটাই নড়বড়ে সেখানে মর্যাদার কথা বলে লাভ নেই। আমি আপনাকে বাড়ির বউ হিসেবে রাখবো, কারণ মা বাবার আদেশ, কিন্তু স্ত্রী হিসেবে আপনি আমার কাছে মৃত। এত কঠোর হয়ে না প্রিন্স, একদিন হয়তো তুমিই বুঝবে আমার জায়গায় অন্য কেউ থাকতে কি হতো। আমি এই সংসারটাকে আগলে রাখতে চাই, আমি তোমাকে সুখী করতে চাই। আপনার দেওয়া সুখ আমার চাই না। আপনার উপস্থিতি এখন আমার কাছে যন্ত্রণার কারণ। দয়া করে আর কথা বাড়াবেন না, নিচে যান, সবাই খুঁজছে। আমি যাব না, আমি তোমার সাথেই নিচে নামবো। মা বাবারা দেখুক আমরা একসাথে আছি। ওনাদের দেখানোর জন্য আমি অভিনয় করতে পারবো না, আপনি একা যান, আমি পরে আসি। মায়া এক দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু সে নিজেকে সামলে নেয়। সে ধীর পায়ে ছাদ থেকে নেমে যায়। প্রিন্স একলা ছাদে দাঁড়িয়ে বাতাসের ভো ভো শব্দ শুনতে থাকে। তার মনে হচ্ছে আজ থেকে তার জীবনের সব আলো নিভে গেছে, এক অজানা অন্ধকারে সে ডুবে যাচ্ছে। রাত বাড়ে, ড্রয়িং রুমের ভিতর শোরগোল থেমে গেছে। বাড়িটা এখন প্রায় নিস্তব্ধ। প্রিন্স এখনও ছাদের কার্নিস্তরে দাঁড়িয়ে আছে। নিচে যাওয়ার কোনো তাগিদ সে অনুভব করছে না। তার চোখের সামনে বারবার মায়ের মুখটা ভেসে উঠছে। মায়া দেখতে খারাপ তা নয়, বরং মায়া এই এলাকার অন্যতম সুন্দরী মেয়ে হিসেবে পরিচিত। গায়ের রং দুধে আলতা, টানা টানা চোখ আর এক ঢাল কালো চুল। পিয়াল ভাইয়ের সাথে যখন মায়ার বিয়ে হয় তখন পুরো এলাকায় ধন্য ধন্য পড়ে গিয়েছিল। প্রিন্সের নিজেরও মনে আছে, সে তখন ভেবেছিল তার ভাই পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মানুষ। মনে মনে মায়ের কোনো বোন আছে কিনা সেটা নিয়ে আফসোসও করেছিল প্রিন্স মনে মনে নিজের সাথে যুদ্ধ করছে। মায়া তার থেকে মাত্র 2 বছরের বড়। বয়সের সামান্য ব্যবধান আগে কখনো বাধা হয়ে দাঁড়ায়নি। পিয়াল সাথে বিয়ের পর মায়াকে সে সম্মান দিয়ে এসেছে, কিন্তু আজ সেই সম্মানের চাদরটা ছিঁড়ে গেছে। কবুল বলার পর থেকে মায়াকে তার কাছে এক অচেনা মানুষ মনে হচ্ছে। মায়া কি একবারও ভাবলো না মানুষ কি বলবে? সে তো সুন্দরী, গুণবতী, তার বাবার অঢেল টাকা। সে চাইলে অন্য কোথাও রাজকীয়ভাবে বিয়ে করতে পারত। কেন সে এই বাড়িতেই পচে মরতে চায়? আমার ঘাড়ের উপর কেন তাকে চাপিয়ে দেওয়া হলো? আমি তো তাকে কোনোদিন সেই চোখে দেখিনি। কথাগুলো বলতে বলতে প্রিন্স কান্না করে তাই নিজেকে সামলে নেয় সে। তার রাগ হচ্ছে নিজের উপর, রাগ হচ্ছে মায়ের উপর। মায়া কেন তার মায়া কাটাতে পারছে না? মায়া কেন তাকে ভালোবাসার আহ্বান জানাচ্ছে? প্রিন্স জানে সে যদি একবার মায়ের চোখের দিকে তাকায় তবে হয়তো তার কঠোরতা নরম হয়ে যাবে, কারণ মায়ের চোখে এক অদ্ভুত সম্মোহন আছে। কিন্তু প্রিন্স সেটা হতে দিতে চায় না। সে নিজেকে পাথর করে রাখতে চায়। নিচে নেমে আসতেই প্রিন্স দেখে মায়া তার ঘরের দরজায় দাঁড়িয়ে আছে, হাতে এক গ্লাস পানি। মায়া প্রিন্সকে দেখে মৃদু হাসে। সে হাসিতে একরাশ মায়া মাখানো ছিল। প্রিন্স, অনেক রাত হয়েছে, ভিতরে এসো। কিছু তো খাইলে না, পানি একটু খেয়ে নাও, তোমার মুখটা শুকিয়ে গেছে। আপনার হাতের পানি খাওয়ার তৃষ্ণা আমার নেই। আপনি এখানে দাঁড়িয়ে কেন? আপনার ঘরে যান। আমার ঘর মানে? এই ঘরটা কি এখন তোমার একার? প্রিন্স, আমি সব মেনে নিয়েছি। আমি জানি তুমি আমাকে ঘৃণা করছো না, তুমি আসলে পরিস্থিতি থেকে ভয় পাচ্ছ, কিন্তু ভয় পেয়ে কতদিন দূরে থাকবে? আমি ভয় পাচ্ছি না, আমি ঘৃণা করছি। আপনি দেখতে সুন্দরী হতে পারেন, আপনার বাবা অনেক টাকা দিতে পারে, কিন্তু আমার কাছে আপনি পিয়াল ভাইয়ের আমানত। সেই আমানতে আমি হাত দিতে পারবো না। আমানত শব্দটা বারবার বলো না প্রিন্স। পিয়াল চলে গেছে 1.5 বছর হলো। আমি কি সারা জীবন একটা শূন্য স্মৃতি নিয়ে বেঁচে থাকবো? আমার কি ইচ্ছে করে না কারোর হাত ধরে বাঁচতে? তোমার বাবা মা যখন আমাকে বললো তোমাকে বিয়ে করতে, আমি তাদের চোখে একরাশ আশা দেখেছি। তারা চান না আমি এই বাড়ি ছেড়ে চলে যাই। তাহলে আপনি তাদের জন্য এই বাড়িতে থাকতেন। বিয়ে করার কি দরকার ছিল আমাকে? ভাইয়ের বউ পরিচয় নিয়েই তো থাকতে পারতেন।
এভাবে অনেক কিছুই ঘটতে পারত। একজন জোয়ান স্বামীহারা মেয়েকে এই সমাজে কতটুকু সম্মান দেওয়া হয় তা কি তুমি জানো না? প্রিন্স, আমি তোমাকে ভালোবাসি কিনা জানি না, তবে আমি তোমাকে চিনি। আমি জানি তুমি মানুষ হিসেবে অনেক ভালো, তাই আমি রাজি হয়েছি। আমি চাই তুমিও আমাকে মেনে নাও। অসম্ভব, আমি আপনাকে কোনোদিনও সেই চোখে দেখব না। আপনি আমার বড় ভাই স্ত্রী ছিলেন, সেটাই আপনার একমাত্র পরিচয়। দয়া করে আমাকে স্পর্শ করার বা কাছে আসার চেষ্টাও করবেন না। আপনার সৌন্দর্য আমার কাছে কোনো অর্থ বহন করে না। মায়া এক কদম এগিয়ে আসে। সে প্রিন্সের খুব কাছে দাঁড়ায়। তার শরীর থেকে আদরের সুবাস আসছে। প্রিন্স অস্থির হয়ে ওঠে। মায়া শান্ত গলায় বলতে থাকে, সৌন্দর্য দিয়ে আমি তোমাকে জয় করতে চাই না প্রিন্স। আমি চাই তুমি তোমার মনের দরজা খোলো। দেখো, আমি মায়া, তোমার ভাইয়ের স্ত্রী ছিলাম ঠিকই, কিন্তু এখন আমি তোমার বিবাহিত স্ত্রী। আমি এই বাড়ির সব দায়িত্ব নেব, তোমার প্রতিটি চাহিদার খেয়াল রাখবো। তুমি আমাকে অপমান করলেও আমি সয়ে নেব, কারণ আমি জানি একদিন তুমি আমাকে বুঝবে। আপনি কি ভাবছেন আমি গলে যাব? আপনার এই মায়াবী কথায় আমি ভুলে যাব পিয়াল ভাইয়াকে? আপনি কতটা স্বার্থপর মায়া ভাবি। আমি স্বার্থপর নই, আমি বাস্তববাদী। তুমি আজ আমাকে ভাবি বলছো, কাল হয়তো নিজের অজান্তেই অন্য নামে রাখবে। আমি সেই দিনের অপেক্ষাই করব। আমি তোমার উপরে জোর করব না, কিন্তু আমি তোমার ছায়া হয়ে থাকব। আমার ছায়া হওয়ার প্রয়োজন নেই। আমি আপনাকে অপেক্ষা করে চলব। আপনি এই ঘরে থাকবেন, আমি অন্য ঘরে থাকব। আমাদের মাঝে কোনো সম্পর্ক থাকবে না। তুমি পারবে তো? মা বাবা যখন জিজ্ঞেস করবে কেন আমরা আলাদা থাকছি, তখন কি উত্তর দেবে? তুমি কি তাদের কষ্ট দিতে পারবে? প্রিন্স থমকে যায়। সে জানে তার বাবা মা এই বিয়ে নিয়ে কতটা আবেগপ্রবণ। বিশেষ করে তার বাবার অসুস্থতা তাকে হাত পা বেঁধে ফেলেছে। প্রিন্স বলে, আমি অভিনয় করতে পারবো না। আমি তাদের বলবো যে আমি আপনাকে মেনে নিতে পারছি না। বলো, কিন্তু দেখো তাতে কার বেশি ক্ষতি হয়। তোমার বাবার শরীর কি এই ধকল সইতে পারবে? প্রিন্স, আমি তোমার শত্রু নই, আমি শুধু চাই আমাদের জীবনটা সহজ হোক। সহজ হবে না, কোনোদিনও না। আপনি আমার জীবনটাকে বিষিয়ে দিয়েছেন। মায়া কোনো উত্তর দেয় না। সে শুধু ম্লান হাসে। সে জানে প্রিন্স এখন রাগের মাথায় অনেক কিছুই বলছে। মায়া ধীর পায়ে ঘরের ভিতরে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। সে বাইরে চাঁদের আলোর দিকে তাকিয়ে মনে মনে বলে, প্রিন্স, তুমি যতই দূরে যাওয়ার চেষ্টা করো না কেন, এ মায়ের বাঁধন থেকে তুমি বের হতে পারবে না। আমি তোমাকে ভালোবাসতে শেখাবো, পরিস্থিতি যাই হোক না কেন। প্রিন্স ঘরের দরজায় দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে সে এক খাঁচায় বন্দি হয়ে গেছে, যার চাবিকাঠি মায়ের হাতে। মায়ের রূপ আর ধৈর্য তাকে ক্রমশ দুর্বল করে দিচ্ছে, আর এটাই প্রিন্সের সবচেয়ে বড় ভয়। প্রিন্স রুমের দরজার কাছে চুপ করে দাঁড়িয়ে আছে। ভিতরে মায়া আয়নার সামনে বসা। সে যেন গুনগুন করে গান গাইছে, আর প্রিন্স দরজার পাশে দেয়ালে হেলান দিয়ে ভাবতে থাকে 1.5 বছর আগের দিনগুলো। সব কিছুই যেন এক দুঃস্বপ্নের মতো তার স্মৃতির পাতায় জমা হয়ে আছে। 1.5 বছর আগে ধুমধাম করে পিয়ালের সাথে মায়ের বিয়ে হয়। মায়ের মতো রূপবতী আর গুণবতী মেয়ে এ বাড়িতে আসার খুশির জোয়ার বয়ে গিয়েছিল। পিয়ালও মায়াকে নিয়ে শুরুতে বেশ ভালোই থাকে। 2 মাস কাটে স্বপ্নের মতো, কিন্তু হুট করে একদিন পিয়াল নিখোঁজ হয়ে যায়। টানা 1 সপ্তাহ পিয়ালের কোনো খোঁজ থাকে না। বাড়িতে কান্নার রোল পড়ে। সবাই ভাবে হয়তো পিয়ালের কোনো বিপদ হয়েছে। মায়া নাওয়া খাওয়া ছেড়ে দরজার দিকে তাকিয়ে থাকতো, কিন্তু কয়েকদিন পরেই এক চরম সত্য সামনে আসে। পিয়াল বাড়িতে ফেরে না, বরং 1 সপ্তাহ পর ফোন করে বলে, মা বাবা, আমি তোমাদের কথা মতো জোর করে বিয়ে করেছি একটা মেয়েকে, কিন্তু তাকে আমি মেনে নিতে পারিনি। 2 মাস অতি কষ্টে ছিলাম, কখনো তার সংস্পর্শে যেতে পারিনি। কারণটা তোমরা জানো, জুই নামের মেয়েটাকে ভালোবাসি আমি। এতবার বলেছি বিয়ে করলে জুইকেই করব, তোমরা শোনোনি। তাই জুইকে নিয়ে আমি চলে এসেছি নেপালে। এখানে আমরা সংসার করব। ভালো থেকো তোমরা, পারলে মাফ করে দিও। আমার পক্ষে তোমাদের দেখা মেয়েকে মেনে নেওয়া সম্ভব না। যদি পারো তাকে বলিও কোর্ট তালাক করে নিতে। ব্যাস, পিয়াল ফোন কেটে দেয়। এসব শোনার পর পিয়ালের বাবা স্ট্রোক করে, আর মায়া জ্ঞান হারিয়ে পড়ে যায়। পুরো পাড়ায় এই নিয়ে ছিছি পড়ে গিয়েছিল। প্রিন্সের বাবা মা লজ্জায় ঘর থেকে বের হতে পারত না। মায়ের বাবা আনাস খান যখন খবরটা পায়, তিনি পাগলের মতো ছুটে আসেন। তিনি প্রিন্সের মা বাবাকে উদ্দেশ্য করে অনেক আক্ষেপ আর রাগ প্রকাশ করে। কি শফিক ভাই, ছেলের বিয়ের সময় তো অনেক বড় বড়
কথা বলেছিলেন ছেলেকে নিয়ে। এখন সে কি করলো? আমার মেয়েটা কি দোষ করেছিল? পেয়ালোকে এভাবে অপমান করে চলে গেল। আপনাদের ছেলেকে আপনারা কি শিক্ষা দিয়েছেন? আমার মেয়ের জীবনটা সে তছনছ করে দিল। কি হবে এখন ওর? বাড়িতে নিয়ে গেলেও মানুষ আসবে? প্রিন্সের বাবা মা তখন মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তাদের কোনো উত্তর দেওয়ার শক্তি নেই। প্রিন্সও এক কোণে দাঁড়িয়ে সবটা শোনে। তার নিজের বড় ভাইয়ের এই বাজে কাজের জন্য সে নিজেও লজ্জিত বোধ করে। সে মনে মনে পিয়ালকে ঘৃণা করতে শুরু করে। আনাস খান সেদিনই মায়াকে নিয়ে যেতে চায়। মা মায়া, চল বাড়িতে। এই বাড়িতে তোর আর কোনো জায়গা নেই। যে ছেলে তোকে সম্মান দেয়নি তার বাড়িতে তুই কেন থাকবি? কোন অধিকার নেই? না বাবা, আমি যাব না। পিয়াল হয়তো ফিরে আসবে, তাকে হয়তো জোর করে কেউ ওই পথে ঠেলে দিয়েছে। আমি তাকে পছন্দ করে ফেলেছি বাবা। আমি এই বাড়ির বউ হয়েই থাকতে চাই। মায়ের এই জেদের কাছে সবাই হার মানে। তারপর প্রায় 1.5 বছর কেটে যায়, কিন্তু পিয়ালের কোনো পাত্তা নেই। পিয়াল ফিরে আসেনি। সে তার নতুন সংসার নিয়ে সুখে আছে। মায়া কিন্তু এই 1.5 বছর একাই কাটিয়েছে। সে কারোর সাথেই ঠিকমতো মেলামেশা করেনি। সারাদিন ঘরের এক কোণে কিংবা ছাদের এক কোণে বসে থাকে। পিয়ালের বাবা মা মায়ের এই কষ্ট আর সহ্য করতে পারে না। একদিন তারা মায়াকে ডেকে বলে, মায়া মা শোনো, অনেক তো হলো, পিয়াল যা করার করেছে, কিন্তু তুমি কেন এভাবে নিজের জীবনটাকে শেষ করে দিচ্ছ? তোমার তো এখনও পুরো জীবন সামনে পড়ে আছে। মা, আমরা চাই তুমি এবার একটা বিয়ে করো, নতুন করে সংসার সাজাও। এভাবে একা কতদিন থাকা যায় বলো? আমরা তোমার বাবা মায়ের সাথে কথা বলেছি, তারা ছেলে দেখছে। মা, আমি আপনাদের কাছে কি কোনো বোঝা হয়ে গেছি? আমি কি এই বাড়িতে থাকলে আপনাদের কোনো সমস্যা হচ্ছে? আমি তো বলেছি আমি বিয়ে করব না। আমি এই বাড়িতেই থাকবো। এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। না গো মা, কেন বোঝা মনে হবে? তোমাকে তো আমরা আমাদের মেয়ে হিসেবেই মানি। আমাদের নিজের কোনো মেয়ে নেই। তোমাকে পেয়ে আমরা মেয়ের অভাব ভুলেছি, কিন্তু তোমার ভবিষ্যৎ নিয়ে আমরা চিন্তিত। তুমি কষ্ট পাচ্ছ এটা আমরা মানতে পারছি না। তাই তোমার বাবা মা আর আমরা মিলে ভাবছি ভালো কোনো ছেলে থেকে তোমার বিয়ে দেব। আমি এই বাড়িতেই থাকবো বলছি তো। আপনারা আমাকে কেন তাড়াচ্ছেন? এই বাড়ি থেকে আমি কিছুতেই যেতে চাই না। পিয়াল আমাকে ছেড়ে যেতে পারে, কিন্তু আমি এই বাড়ি ছাড়বো না। প্রিন্সের মা তখন আবেগপ্রবণ হয়ে পড়ে। তিনি মায়ের হাত ধরে কেঁদে ফেলল। তার গলার স্বর ভারী হয়ে আসে। দেখো মা, আমার বড় ছেলে যা করেছে তা চরম অন্যায়। সে আমাদের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। মাঝে মাঝে মনে হয় তোমাকে যদি ছোট ছেলে প্রিন্সের সাথে আগে বিয়ে দিতাম তাহলে এমনটা হতো না। আমরা কোনো দিন তো আমাদের সম্মান হারাতাম না। প্রিন্স অন্তত তো পিয়ালের মতো এতটা খারাপ নয়। সে দায়িত্ব নিতে জানে। মায়া হঠাৎ চুপ হয়ে যায়। তার চোখে এক অদ্ভুত চাহনি ফুটে ওঠে। সে কিছুক্ষণ নীরব থেকে গম্ভীর গলায় বলতে শুরু করে, তাহলে ছোট ছেলের সাথে বিয়ে দেন। মা, আপনি যখন বলছেন প্রিন্স দায়িত্বশীল, তবে তার সাথেই আমার বিয়েটা দিন। আমার বাবা মাকেও বলেন, আপনাদের সম্মান ফিরে পেতে এর থেকে বড় ত্যাগ আমার জন্য আর কিছুই হবে না। আমি এই বাড়ির বউ হয়েই থাকতে চাই। মায়ের এই কথা শোনার সাথে সাথেই যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। ড্রয়িং রুমে বসা প্রিন্সের বাবা আর মা একে অপরের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। মায়া এমন একটা প্রস্তাব দিবে তা কেউ কল্পনাও করেনি। পরিবেশটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। মা মায়া, তুমি কি বলছো? তা কি বুঝতে পারছো? প্রিন্স তোমার থেকে ছোট। তাছাড়া এই সম্পর্কটা সমাজ কিভাবে নেবে? সমাজ নিয়ে আমি ভাবছি না বাবা। আপনার বড় ছেলে কি ভেবেছে এইসব? আমি চাই এই বাড়ির মর্যাদা রক্ষা করতে। আর বয়সের পার্থক্য মাত্র 2 বছরে। পিয়াল যখন আমাকে ছেড়ে যেতে পেরেছে তখন সমাজ কোথায় ছিল? আপনারা কি চান না আমি এই বাড়িতে থাকি? আমরা তো চাই না, কিন্তু প্রিন্স কি রাজি হবে তাকেও তো জিজ্ঞেস করতে হবে। আর তোমার বাবা আনাস খান কি এটা মেনে নেবেন? আপনারা প্রস্তাব দিয়ে দেখুন। আমার বিশ্বাস বাবা রাজি হবেন, কারণ তিনিও চান আমি সুখে থাকি। এরপর প্রিন্সের মা বাবা প্রিন্সকে সবটা বলে। প্রিন্স তার বাবার অসুস্থতার কথা ভেবে রাজি হতে বাধ্য হয়। প্রিন্স ফ্লোরে বসে এই পুরনো স্মৃতিগুলো ভাবছে আর তার শরীর রাগে রিডি করছে। সে তখন রাজি হতে চায়নি, কিন্তু পরিবারের সম্মান, আনাস খানের করা অপমান, বাবার অসুস্থতা আর মায়ের কান্নাকাটির কাছে তাকে হার মানতে হয়েছে।
রাতের নিস্তব্ধতা ভেঙে ঘড়ির কাঁটা এগিয়ে চলে। বাড়ির বাকি সদস্যরা ঘুমিয়ে পড়েছে। প্রিন্স অনেকক্ষণ দরজার সামনে বসে থাকার পর অবশেষে ঘরে প্রবেশ করলো। ঘরের মাঝখানে দাঁড়িয়ে সে এক মুহূর্তের জন্য থমকে যায়। সারা ঘরটা সুন্দর করে সাজানো, বিছানার উপর ছড়ানো গোলাপের পাপড়িগুলো যেন তাকে বিদ্রূপ করছে। মায়া তখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের গয়নাগুলো খুলছে। আয়নায় প্রিন্সের প্রতিফলন দেখে মায়া ঘাড় ঘুরিয়ে তাকালো। তার চোখে মুখে এক শান্ত শীতলতা। সে ধীরস্থিরভাবে হাতে চুড়িগুলো টেবিলের উপর রাখতে রাখতে বলে, সারা রাত কি বাইরেই কাটিয়ে দেবে ভেবেছিলে? অনেক তো রাত হলো, এবারে শেষ হয়ে পড়ো। অনেক ধকল গেছে শরীরের উপর দিয়ে। আসো। প্রিন্স মায়ের দিকে না তাকিয়েই জোরে একটা শ্বাস নিল। ওর চোখে মুখে বিরক্তির রেখা স্পষ্ট। সে আলমারি থেকে নিজের টি শার্ট আর ট্রাউজার বের করে নেয়, তারপর বলে, আমি কোথায় শোবো বা না শোবো সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না ভাবি। আপনি আপনার মতো ঘুমান, আমি নিজের ব্যবস্থা করে নিচ্ছি। যেহেতু আপনার কথা বুঝে রুমে এসেছি, কিন্তু আপনার সাথে ঘুমাতে পারবো না। আবার সেই ভাবি ডাক। প্রিন্স, তোমাকে কতবার বলবো যে আমাদের বিয়ে হয়ে গেছে? আমি এখন আর তোমার ভাবি নই, আমি তোমার বউ। আমাকে বউ বলে ডাকতে তোমার এত অনীহা কেন? সমাজ আর পরিবারের সামনে আমি এখন তো তোমার অর্ধাঙ্গিনী। বউ, এই শব্দটা উচ্চারণ করতেও আমার লজ্জা হচ্ছে। ভাবিকে কি করে আমি বউ হিসেবে মেনে নেব, যেখানে ভাইয়া এখনও আপনাকে ডিভোর্সই দেয়নি? আমার সাথে কিভাবে আপনি বিয়ে করতে পারলেন? আপনার কি একটু লজ্জা শরম নেই? কি করে ভাবলেন যে পিয়াল ভাইয়ের জায়গায় আমি বসবো? মায়ের আয়না থেকে চোখ সরিয়ে সরাসরি প্রিন্সের চোখের দিকে তাকালো। প্রিন্সের এই রুক্ষ কথাগুলো তীরের মতো তার বুকে বিঁধছে, কিন্তু সে হাল ছাড়ার পাত্রী নয়। সে জানে প্রিন্সকে জয় করতে হলে তাকে ধৈর্য ধরতে হবে। ডিভোর্সের কথা কেন তুলছো প্রিন্স? পিয়াল কি আর ফিরে আসবে? সে তো আমাদের ছেড়ে চলে গেছে নিজ ইচ্ছাতেই। বরং তোমার ভাই আমার সাথে অন্যায় করেছে। তোমরা পরিবারের সবাই খারাপ, সবাই বেইমান, তাই না? 1.5 বছর ধরে আমি এই বাড়িতে একলা পড়ে আছি। তখন তো তুমি একটাবারও এসে খোঁজ নাওনি যে তোমার ভাবি কেমন আছে। আর আজ যখন আমরা আইনত আর ধর্মীয়ভাবে এক হলাম, তখন তুমি ডিভোর্সের দোহাই দিচ্ছ। পিয়াল ভাই হয়তো ফিরে আসবে না ঠিকই, কিন্তু তার স্মৃতি তো আছে। আপনার গায়ে এখনও পিয়াল ভাইয়ের গন্ধ লেগে আছে। আমি কিভাবে সেই শরীর স্পর্শ করব? আমার ঘৃণা হচ্ছে মায়া ভাবি। আপনার সাহস দেখে আমি অবাক হচ্ছি। আপনি আপনার বাবার বাড়িতে গিয়ে কিভাবে মুখ দেখাবেন? মানুষজন আমাদের দিকে তাকিয়ে হাসবে না? তারা বলবে দেবর আর ভাবি মিলে ভাইয়ের ঘরে বাসর করছে। মানুষ কি বললো? আর আমার বাবার বাড়িতে যাওয়ার কথা বলছো? আমার বাবা নিজেই তোমাকে বাইক উপহার দিতে চেয়েছে, তিনি তোমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে। এখন তুমি কেন নিজেকে গুটিয়ে রাখছো? আপনার বাবা টাকা দিয়ে সব কিনতে পারে, কিন্তু আমার আত্মসম্মান কিনতে পারবে না। আমি আপনার বাবার বাড়িতে যাব না। আমি কারোর সামনে আপনাকে স্ত্রী হিসেবে পরিচয় দেব না। আপনি এই বিছানায় ঘুমান, আমি ওদিকে সোফায় শোবো। আপনার পাশে শোবার কথা আমি কল্পনা করতে পারছি না। কেন পারবে না? আমি কি দেখতে খারাপ, নাকি আমার চরিত্রে কোনো দাগ আছে? তুমি ভালো করে জানো 1.5 বছরে আমি কোনো পুরুষের সামনে যাইনি, একমাত্র তুমি ছাড়া। আমার তো এসব ঠিক আছে। দেখো প্রিন্স, আমি তোমার থেকে মাত্র 2 বছরের বড়। এটা কোনো বিশাল ব্যবধান নয়। তুমি বরং নিজেকে একটু শান্ত করো। এসো, বিছানায় এসে শো। সোফায় ঘুমালে তোমার পিঠে ব্যথা হবে। আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকো, দেখবা সব রাগ চলে গেছে। আমি তোমাকে চুমু দিয়ে সারা শরীর গরম করে দেবো। এই থামেন, আপনি এসব কী ধরনের কথা বলছেন? লজ্জা করছে না? সোফায় শুলে ব্যথা হলে হবে, তাও ভালো। অন্তত আপনার পাশে শুয়ে পাপের অংশীদার হতে চাই না। আপনি আমার থেকে দূরে থাকুন। আমি এই সোফাতেই শুয়ে পড়ছি, আপনি আলো নিভিয়ে দিন। মায়া দীর্ঘশ্বাস ফেলে বিছানার এক পাশে বসে। সে এক দৃষ্টিতে প্রিন্সের দিকে তাকিয়ে থাকে। প্রিন্স সোফার উপর বালিশ সেট করছে। মায়ের মনে পড়ে যায় আগের দিনগুলোর কথা। পিয়াল থাকতেও প্রিন্স কখনো তার সামনে আসতো না। মায়া তখন রান্নাঘর থেকে ড্রয়িং রুমে আসতো, প্রিন্স অন্য ঘরে চলে যেত। মায়া একবার চেষ্টা করেছে দেবরের সাথে সহজভাবে কথা বলতে, কিন্তু প্রিন্স সব সময় তাকে এড়িয়ে চলেছে। পিয়াল হাসতে হাসতে বলতো যে প্রিন্স নাকি খুব লাজুক, তাই ভাবির সামনে আসতে লজ্জা পায়। প্লিজ, তুমি কি মনে করো আমি খুব সুখে আছি? আমি কি শখ করে তোমাকে বিয়ে করেছি? আমারও তো একটা সম্মান আছে, কিন্তু পরিস্থিতির চাপে পড়ে আজ আমি তোমার দরজায় এসে দাঁড়িয়েছি। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তবে আমরা দুজনেই এই সব থেকে মুক্তি পেতে পারি। সাহায্য? কি সাহায্য চান আপনি?
আমি আপনাকে বিয়ে করেছি, এটাই কি সব থেকে বড় সাহায্য নয়? আপনার থাকার জায়গা নিশ্চিত করেছি, মা বাবার মান সম্মান রক্ষা করেছি। এর বেশি আর কিছু আমার পক্ষে সম্ভব না। আমি শুধু মাথা গোজার ঠাঁই চাই প্রিন্স। আমি একটি সুস্থ স্বাভাবিক জীবন চাই। আমি চাই তুমি আমাকে একটু ভালোবাসা দাও। অন্তত করো না। তুমি যেভাবে আমাকে অপমান করছো তাতে আমার মরে যেতে ইচ্ছে করছে। মরে গেলেই তো লেটা চোখে দিত। কেন রাজি হলেন এই বিয়েতে? কেন বললেন না যে আমি প্রিন্সকে বিয়ে করতে পারবো না? আপনি সুন্দরী, আপনার অনেক ভালো জায়গাতে বিয়ে হয়ে যেত। সেই সৌন্দর্যতা দিয়ে অন্য কাউকে বিয়ে করে চলে যেতেন। সৌন্দর্য? এই সৌন্দর্য দিয়ে কি হবে যদি আমার আপন মানুষটাই আমাকে পর করে দেয়? প্লিজ তুমি একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমি কি সত্যি এত অপরাধী? আপনার চোখের দিকে তাকালে আমার পিয়াল ভাইয়ের কথা মনে পড়ে। ভাইয়া আপনাকে বিয়ে করেছিল। তুমি বারবার পিয়ালের কথা কেন নিচ্ছ? পিয়াল নেই, এটা সত্যি। আর আমি তার স্ত্রী ছিলাম, এটাও সত্যি। কিন্তু এখন আমি তোমার স্ত্রী। তুমি কেন বারবার অতীতকে টেনে আনছো? কারণ অতীত ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই। আমি আজীবন পিয়াল ভাইয়ের ছোট ভাই হয়ে থাকতে চাই, আপনার স্বামী হয়ে নয়। আপনি এখন আলো নিবান, আমি আর একটা কথাও শুনতে চাই না। মায়া দেখলো প্রিন্স সোফায় শুয়ে উল্টো দিকে ফিরে আছে। মায়া উঠে গিয়ে ঘরের আলোটা নিভিয়ে দেয়। জিরো বাল্বের নীল আলোয় ঘরটা এক মায়াবী রূপ নেয়। মায়া বিছানায় শুয়ে জানালার দিকে তাকিয়ে থাকে। তার মনে পড়ে যায় সেই দিনগুলোর কথা, যখন সে প্রথম এই বাড়িতে বউ হয়ে এসেছিল। সে মায়াকে দেখলে চলে যেত। মায়া ভাবতো একদিন হয়তো দেবর ভাবির সম্পর্কটা খুব মধুর হবে। অন্যদিকে সোফায় শুয়ে প্রিন্সের চোখেও ঘুম নেই। সে ভাবছে মায়ের কথা। মায়ের সত্যি অনেক সুন্দরী। পাড়া ছেলেরা মায়ের দিকে হাঁ করে তাকিয়ে থাকতো। পিয়াল ভাই গর্ব করে বলতো যে তার বউ পরীর মতো দেখতে। প্রিন্স তখন কথাগুলো শুনতো আর মনে মনে হাসতো। সে কখনো মায়ের সৌন্দর্যের দিকে ফিরেও তাকায়নি। তার কাছে মায়া ছিল সির্ফ ভাবি হিসেবেই সম্মানের কেউ। আজ সেই সম্পর্কটা নেই। কাল সকালে যখন মা আসবে তখন কি জবাব দেব? মা তো ভাবছে আমরা খুব সুখে আছি, কিন্তু এই মিথ্যে নাটক আমি কতদিন চালিয়ে যাব? মায়া ভাবি তো নাছর বান্দা, সে তো ছাড়বে না। প্রিন্স অস্থির হয়ে পাশ ফেরে। সোফাটা অনেক ছোট আর তার দীর্ঘ শরীরের জন্য পা দুটো গুটিয়ে শুয়ে থাকতে কষ্ট হয়েছে, কিন্তু সে তাও বিছানায় যাবে না। মায়ের শরীরের স্পর্শ তার কাছে আগুনের মতো। সে নিজেকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে মায়া তার ভাইয়ের বউ ছিল। ঘরের ভিতর নীরবতা বিরাজ করছে, কিন্তু দুজনের মনের ভিতর চলছে উত্তাল ঝড়। মায়া বিছানায় শুয়ে চোখের পানি ফেলছে, আর প্রিন্স সোফায় শুয়ে নিজের ভাগ্যকে দোষারোপ করছে। দুজন মানুষ এক রুমে থেকেও যেন হাজার মাইল দূরে অবস্থান করছে। মায়া হঠাৎ বলে, প্রিন্স তুমি কি ঘুমিয়ে পড়েছো? প্রিন্স কোনো উত্তর দেয় না। সে ঘুমের ভান করে পড়ে আছে। মায়া বুঝতে পারে প্রিন্স জেগে আছে, কিন্তু কথা বলতে চাইছে না। মায়া আর কথা বাড়ায় না। সে জানে আর জোর করে কিছু হবে না, সময় দিতে হবে। সকাল হয়। প্রিন্স সোফাতে উঠে বসলো। তার শরীর ব্যথা হয়ে গেছে, ঠিকমতো ঘুমোতে পারেনি সে মায়ের দিকে তাকায়। মায়া তখনও বিছানায় শুয়ে আছে। সে হয়তো জেগে আছে, কিন্তু কোনো শব্দ করছে না। প্রিন্স সোফা থেকে নেমে সোজা মায়ের বিছানার পাশে গিয়ে দাঁড়ালো। মায়া ভাবি, আপনি জেগে আছেন আমি জানি। কাল রাতে আমি আপনাকে অনেক কথা বলেছি, কিন্তু আজ সকালে এই কথাগুলো মনে পড়েছে যে আপনি নিজেই প্রস্তাব দিয়েছিলেন। আপনি কেন এমনটা করলেন? আপনার কি একটু পিয়াল ভাইয়ের কথা মনে পড়েনি? নামটা বদলে দাও প্রিন্স, ভাবি নয়, আমাকে বউ বলে ডাকো। আর পিয়ালের কথা কেন মনে পড়বে? পিয়াল কি আমাকে মনে রেখেছে? সে তো অন্যের হাত ধরে পালিয়েছে। আমি শুধু এই বাড়িতে আঁকড়ে ধরতে চেয়েছি। বাড়ি আঁকড়ে ধরার জন্য আমাকে কি দরকার ছিল? আপনি কি অন্য কাউকে বিয়ে করে থাকতে পারতেন না? আপনার এই জেদ আজ আমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। জীবন নষ্ট হওয়ার কিছু নেই। আমি তোমাকে সুখী করব প্রিন্স। তুমি কেন এটা বুঝতে চাইছো না? আমি সুন্দরী, আমার বাবা ধনী, আমি তোমাকে সব দেব। তুমি শুধু একবার আমাকে আপন করে নাও। আপনার ওই ধন সম্পদ আর রূপ আমার দরকার নেই। আমি এখনও বিশ্বাস করি ভাইয়া ফিরে আসবে। আর যখন সে ফিরবে তখন আপনি তাকে কি উত্তর দেবেন? আপনি কি বলবেন যে আমি আপনার ভাইয়ের সাথে সংসার করছি? পিয়াল ফিরবে না প্রিন্স। 1.5 বছর তো কম সময় নয়। সে আমাদের জীবন থেকে মুছে গেছে। এখন আমাদের বর্তমান নিয়ে ভাবতে হবে। তুমি কি চাও না আমরা একটা স্বাভাবিক জীবন শুরু করি? না, আমি চাই না। আমি
আপনার বাবার বাড়িতেও যাব না। আজ আপনার বাবা আমাকে সেখানে নিয়ে যেতে আসবে, কিন্তু আমি সাফ মানা করে দেব, আপনার বাবার টাকার বাইক আমার চায় না। বাবা তোমাকে ভালোবেসে দিতে চেয়েছে, তুমি সেটা কেন নিতে চাইছো না? শ্বশুরবাড়ি যাওয়া তো একটা নিয়ম, তুমি সেটা না করলে বাবা কষ্ট পাবে। কষ্ট পেলে পাক, আমি এই নাটকের অংশ হতে পারবো না। আপনি নিচে যান, মা ডাকছে, আমি পরে আসছি। মায়া বিছানা ছেড়ে নামে, তার গায়ে শাড়িটা ঠিক করে নিল। সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে। সকালের কড়া রোদ উঠোনে আছড়ে পড়ছে। বাড়ির সামনে একটা নতুন স্পোর্টস বাইক দাঁড়িয়ে আছে। নীল রঙের এই দামি বাইকটা দেখলে যে কারোরই চোখ কপালে উঠবে। মায়ের বাবা আনাস খান আজ সকালে নিজেই এই বাইকটা নিয়ে এসেছে প্রিন্সের জন্য। তিনি বেশ তৃপ্তির হাসি দিয়ে সোফায় বসে চা খাচ্ছেন। প্রিন্স ধীর পায়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসতেই আনাস খান উজ্জ্বল মুখে উঠে দাঁড়ালো। তিনি প্রিন্সের কাঁধে হাত রেখে বলে, বাবা প্রিন্স কেমন আছো? বাইরে যাও, দেখো তোমার জন্য সব থেকে দামি আর লেটেস্ট মডেলের বাইক এনেছি। তোমাকে বলেছিলাম যে তোমাকে এটা দিব, আজ নিয়ে এলাম। যাও, চাবিটা নাও আর একবার চালিয়ে দেখে আসো, তোমার পছন্দ হয়েছে কিনা জানাও। প্রিন্স চাবি না নিয়ে বাহিরে আসে। বাইকটার দিকে একবার তাকায়, তার মনে কোনো আনন্দ নেই। এই উপহারটা তার কাছে লোহার শেকলের মতো মনে হচ্ছে। পিছনে মায়া আসলো, সে মায়ার দিকে তাকালো। মায়া নতুন একটা শাড়ি পরে তার বাবার পাশে দাঁড়িয়ে আছে। প্রিন্স জোরে একটা শ্বাস নিয়ে মায়ের বাবাকে বলে, বাবা এখন থাক, আমি পরে চালাবো, আমার এখন আর বাইক লাগবে না। আপনি কষ্ট করে এনেছেন তার জন্য ধন্যবাদ, তবে এগুলোর কোনো প্রয়োজন আমার ছিল না। আরে কি বলছো বাবা, নতুন বিয়ে করেছো, এখন একটু ঘুরে বেড়াবে না? মায়াকে নিয়ে বাইকে করে আমাদের বাড়িতে যাবে, সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। বাবা তুমি চিন্তা করো না, ও এখন একটু লজ্জা পাচ্ছে, আমি ওকে সাথে নিয়ে বিকেলে বেরোবো। তুমি ভিতরে গিয়ে মায়ের সাথে কথা বলো। আনাস খান ভিতরে চলে যেতেই প্রিন্স বাইরের গেটের দিকে পা বাড়ায়। সে আর এই দমবন্ধ পরিবেশে থাকতে পারছে না। ঠিক তখনই গেট দিয়ে ভিতরে ঢোকে প্রিন্সের বন্ধু সাগর। সাগরের মুখে হাসি। সে এসে সরাসরি প্রিন্সের সামনে দাঁড়ালো। সাগরের চোখে মুখে বিদ্রূপের ছায়া। সে চারপাশটা একবার দেখে নিয়ে প্রিন্সের খুব কাছে এসে দাঁড়িয়ে বলে, কি রে প্রিন্স, শুনলাম তুই নাকি তোর বাবিকে বিয়ে করছিস। কি ব্যাপার বন্ধু, খুব তো সাধুর সাথে থাকতিস, গোপনে কি তোর বাবির সাথে তোর পরকীয়া ছিল বুঝি, তাই ধরা পড়ে শেষমেশ বিয়েটা করে ফেললি? মুখ সামলে কথা বল সাগর, উল্টাপাল্টা কথা বলে ভালো হবে না। তুই কি জানিস কি পরিস্থিতিতে এই বিয়ে হয়েছে? পিয়াল ভাই আমাকে ডুবিয়ে চলে গেছে, সেটা তো জানিস। হা হা হা, আরে পরিস্থিতির দোয়াই দিস না মামা, তুই তো আসলে জিতেছিস। তোর বাবি কি আর কমু সুন্দরী ছিল? উফ, পাড়া সব ছেলেদের ক্রাশ ছিল সে। তাকে ঘরে রেখে আর কতক্ষণই বা কন্ট্রোল করতে পারবি বল? আমি হলে তো অনেক আগেই তাকে নিজের করে নিতাম। তা কতদিন থেকে চলছিল তোদের এই গোপন সম্পর্ক? বিছানায় যেতে কি খুব দেরি করেছিলি তোর বাবি? শালা, মুখ সামলে কথা বল বলছি। তোকে কে অধিকার দিয়েছে এইসব কথা বলার? আমি তোকে বন্ধু ভাবতাম, আর তুই আজ আমাদের বাড়ির মানুষজনদের আর আমার চরিত্রের উপর দাগ দিচ্ছিস। চরিত্র তো তুই নিজেই নষ্ট করেছিস বন্ধু, এখন রাগ দেখালে কি হবে? বাড়ির বড় ভাইয়ের বউকে নিজের বিছানায় তোলা কি এতই সহজ কাজ? নিশ্চয়ই আগে থেকে অনেক কিছু লেনদেন হয়েছে তোদের মধ্যে। বাবির শরীরের নেশা কি আগে থেকে পেয়েছিলি তোকে? প্রিন্সের রাগে কাঁপছে শরীর। সে সাগরের কলার চেপে ধরে, তার চোখ মুখ লাল হয়ে গেছে। ঠিক তখনই আনাস খান আর প্রিন্সের মা বাবা ঘর থেকে বের হয়ে আসে। সাগর সাথে সাথে নিজেকে সামলে নিয়ে এক ঝটকায় প্রিন্সের হাত সরিয়ে দেয়। সে এক মুহূর্তের জন্য মায়ের দিকে তাকিয়ে একটা নোংরা হাসি দিয়ে প্রিন্সের কানের কাছে মুখ এনে বলে, শেষমেশ বাবিকে বিয়ে করে ফেললি, ভালো মাল পেয়েছিস রে। কথাটা বলে দ্রুত চলে যায় সে। প্রিন্স তখনও থরথর করে কাঁপছে রাগে। তার মনে হচ্ছে সে এখন এই পৃথিবীর সবচেয়ে অপদার্থ মানুষ। মায়া দ্রুত হেঁটে এসে প্রিন্সের হাত শক্ত করে ধরে। প্রিন্স সাথে সাথে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার জন্য ছটফট করতে শুরু করে। হাত ছাড়ুন আমার, মানুষজন দেখছে তো। দেখো তাতে কি, লোকজনের তাকানো দিয়ে আমি কি করব? এই, আপনি তো দেখি ভারী পাজি মেয়ে, এতটা নাছোড়বান্দা কেন আপনি? হাত ছাড়ুন, এমনিতেই মেজাজ অনেক খারাপ হয়ে আছে, আর মেজাজ খারাপ করতে চায় না। হাত ছাড়বো না প্রিন্স, তোমার আমার মা বাবা ওদিকে তাকিয়ে আছে,
তুমি যদি এখন হাত ছাড়িয়ে নাও তারা মনে কষ্ট পাবে। আমাদের শান্ত থাকতে হবে, মানুষের কথায় কান দিও না, তারা তো তাকাবেই এখন। শান্ত থাকবো কিভাবে? আমার বন্ধু বাজে কথা বলে গেছে, আমাকে পরকীয়ার অপবাদ দিয়ে গেছে, আমি নাকি আপনার শরীরের জন্য পাগল ছিলাম। ছি, আপনি কি বুঝতে পারছেন আমি এখন কোন জাহান্নামে বাস করছি? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, কিন্তু এখন থেকে আমি আছি তোমার পাশে। আমরা যখন ঘরের ভেতরে যাব তখন তুমি আমার উপরে রাগ ছেড়ো। এখন চলো, আমাদের বাবার বাড়িতে যেতে হবে, রেডি হবো, চলো। প্রিন্সকে টেনে আনে মায়া। প্রিন্স কিছু বলতেও পারে না। দুপুর পেরিয়ে বিকেল হয়। বিকেলে মায়াকে নিয়ে প্রিন্স তাদের শ্বশুর বাড়িতে আসলো। সেখানেও সবাই প্রিন্স আর মায়াকে অন্য নজরে দেখতে থাকে, আড়ালে কথা বলতে থাকে প্রিন্সকে নিয়ে। প্রিন্স রুমে সেই যে ঢুকেছে আর বের হয়নি। কিছু সময় পর মায়ের রুমে ঢোকে। মায়ের রুমের দরজাটা ভিতর থেকে আটকে দেয়। সে তার গায়ের আঁচলটা আলগা করে প্রিন্সের দিকে এগিয়ে এসে বলে, আচ্ছা, একটা দিন তুমি শুধু আমার থেকে দূরে দূরেই থেকেছো, এমনকি আমার দিকে একবার তাকাও নি। আমি কি দেখতে খুব কুৎসিত হয়ে গেছি, নাকি আমার প্রতি তোমার কোনো আকর্ষণ নেই? আকর্ষণ? আপনি কি পাগল হয়ে গেছেন মায়া ভাবি? আপনার প্রতি আমার কোনো আকর্ষণ কোনোদিনও ছিল না, আর কোনোদিন হবেও না। আপনি কেন বারবার আমার কাছে আসার চেষ্টা করছেন? মায়া প্রিন্সের খুব কাছে এসে তার গলার উপর ঝুঁকে পড়ে। তার ঘন নিঃশ্বাস প্রিন্সের গলায় আঁচড়ে পড়ছে। মায়ের চোখে এক আদিম নেশা খেলা করছে। সে প্রিন্সের কলার ধরে নিজের দিকে টেনে আনে, তারপর বলে, আমাকে ভাবি বলে বন্ধ করো প্রিন্স, আমি এখন তোমার বউ। এই শরীর এখন তোমার, তুমি কেন নিজেকে আটকে রাখছো? আমি জানি তোমার মনের ভিতরে কি চলছে। তুমিও আমাকে চাও, কিন্তু সমাজ আর মানুষের কথার ভয়ে পিছিয়ে যাচ্ছ। না, আমি আপনাকে চাই না, দূরে যান। আপনি আমার কাছে বিষের মতো মনে হয়। আপনার স্পর্শে আমার ঘৃণা হচ্ছে। দয়া করে আমার থেকে দূরে থাকুন। আমি সারা রাত এই সোফায় থাকবো, আপনি আপনার বিছানায় যান। বিছানায় আমি একা যাবো না, আজ রাতটা আমাদের হওয়া উচিত। প্লিজ, তুমি কি বুঝতে পারছো না আমি কতটা কাতর তোমার জন্য? আমি 1.5 বছর ধরে তৃষ্ণার্ত হয়ে আছি। তুমি কি পারো না আমাকে একটু শান্তি দিতে? আর কত একা থাকবো বলো? মায়া আবার প্রিন্সকে জড়িয়ে ধরার চেষ্টা করে। সে প্রিন্সের পিঠে নিজের নখ বসিয়ে দেয়। মায়ের গলার স্বর এখন অনেক গম্ভীর আর মাদকতাপূর্ণ হয়ে গেল। শোনো প্রিন্স, আমাদের এই বন্ধনটা কেউ ছিঁড়তে পারবে না। আমি তোমাকে এমন করে জাগতে নিয়ে যাব যেখানে পিয়াল নেই, সমাজ নেই, কেউ নেই। তুমি শুধু একবার আমার চোখে চোখ রাখো। আমার এই রূপ কি তোমার মনে একটুও দোলা দেয় না? থামুন বলছি। আপনি নিজেকে কতটা নিচে নামাতে পারেন আমি তা আজ বুঝতে পারছি। আপনার রূপ আমার কাছে কোনো মূল্য রাখে না। আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন, এটাই বড় সত্য। আমি কোনোদিন আপনাকে স্পর্শও করব না। স্পর্শ করবে না? আমি দেখবো তুমি কতক্ষণ নিজেকে সামলাতে পারো। আমি তোমার বউ হয়ে এই ঘরে এসেছি তোমার অধিকার আদায় করতে। তুমি যত রাগ করবে আমার ততই ভালো লাগবে। মায়া প্রিন্সের কানের কাছে গিয়ে ফিসফিস করে কামুক সুরে কথা বলে। প্রিন্স রাগে আর অপমানে লাল হয়ে যায়। সে মায়াকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল। মায়া বিছানার উপর পড়ে যায়, কিন্তু সে হাসছে। তার এই হাসি প্রিন্সের মনে ভয়ের উদ্রেক করে। আপনি একটা ডাইনি। আপনি আমার জীবনটাকে ধ্বংস করতে এসেছেন। আমি কাল সকালে এই ঘর ছেড়ে চলে যাব। আমি আপনার সাথে এক ছাদে নিচে থাকতে পারবো না। যেতে চাইলে যাও, কিন্তু যেখানেই যাও না কেন আমার এই শরীরের গন্ধ তোমার পিছু ছাড়বে না। আজ না হয় কাল তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে। আমি মায়া, আমি তোমাকে নিজের মায়ের জালে এমনভাবে বাঁধবো যে তুমি পালানোর পথ খুঁজে পাবে না। প্রিন্স সোফায় বসে নিজের কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলে। সে মায়ের কোনো কথাই শুনতে চায় না, কিন্তু মায়ের সেই খিলখিল হাসি আর শরীরের উগ্র সুবাস সারা ঘরে ছড়িয়ে পড়েছে। প্রিন্স বুঝতে পারছে সে এক মরণ ফাঁদে পা দিয়েছে। সেখান থেকে মুক্তি পাওয়া প্রায় অসম্ভব। বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। জানালার কাছে বৃষ্টির ঝাপটা লেগে এক অদ্ভুত শব্দ তৈরি করছে। ঘরের ভিতর ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। প্রিন্স সোফায় বসে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। তার বুকটা অভিমানে আর অপমানে ফেটে যাচ্ছে, কারণ মায়ের বাড়িতে আসার পর মায়ের ভাবি প্রিন্স আর মায়াকে নিয়ে আড়ালে ফোনে কারোর সাথে কথা বলছিল। সেখানে মায়ের ভাবি বলছিল, জানো মা, আমার না একটা ননদ আছে, মায়া নাম। ওর দেবরের সাথে বিয়ে হয়েছে। আমার মনে হয় ওর দেবরের সাথে ওর গোপন সম্পর্ক ছিল। মেয়েটা মনে হয় পেট বাঁধায় এখন উপায় না পেয়ে বিয়ে করে ফেলেছে।
আর ছেলেটাও কেমন স্বভাবের দেখো, ভাবিকে সুযোগ পেয়ে বিছানায় ডেকে নিয়ে গেছে, আর মেয়েটাও নির্লজ্জের মতো দেবরের সাথে বিয়ে করে নিল। প্রিন্স এসব শুনে আরও কষ্ট পায়। সে সোফা থেকে উঠে একবার বিছানার দিকে তাকালো। খুবই মন খারাপ লাগছে ওর। নীল বাতির আবছা আলোয় দেখা যায় মায়া গভীর ঘুমে আচ্ছন্ন। তার আলোয়ায়িত কেশ আর শান্ত মুখটা দেখে মনে হচ্ছে সে পৃথিবীর সব সুখ জয় করে নিয়েছে। কিন্তু প্রিন্সের মনে হচ্ছে সে এক জ্বলন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। মায়ের ওই কামুক কথাগুলো আর মানুষের নোংরা বিদ্রুপ তার কানের কাছে ভ্রমরের মতো ভনভন করছে। আমি আর এক মুহূর্ত এই ঘরে থাকবো না। এই নিঃশ্বাসের মায়ের গায়ের গন্ধ মিশে আছে। এই বাতাস আমার দম বন্ধ করে দিচ্ছে। আমি কোথায় যাব জানি না, তবে এইসব ছেড়ে আমাকে বের হতেই হবে। প্রিন্স দরজার দিকে এগিয়ে যায়। মায়া যেন টের না পায় সেভাবেই সে দরজার খিল খোলে। বাইরে আসতেই ঠান্ডা বৃষ্টির ঝাপটা তার মুখে লাগে। উঠোনে বৃষ্টির পানিতে ভিজে চকচক করছে সেই নতুন নীল রঙের স্পোর্টস বাইকটা। চাবিটা তার পকেটেই রয়ে গেছে। আনাস খানের দেওয়া সেই উপহার এখন যেন তাকে উপহাস করছে। প্রিন্স কোনো কিছু না ভেবেই বাইকের কাছে গিয়ে দাঁড়ায়। সে চাবিটা স্টার্টে দেয়। ইঞ্জিনের শব্দ বৃষ্টির শব্দের সাথে মিশে একাকার হয়ে গেছে। সে গেট খুলে রাস্তায় বেরিয়ে পড়ে। রাস্তা একদম জনমানব শূন্য। চারদিকে ঘুটঘুটে অন্ধকার আর বৃষ্টির অঝোর ধারা। প্রিন্স বাইকের গতি বাড়িয়ে দিল। বৃষ্টির ঝাপটা তার শরীরে তীরের মতো বিঁধছে। তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। বৃষ্টির পানি নাকি চোখের পানি সে নিজেই জানে না। সে শুধু ভাবছে মানুষের সেই কথাগুলো। পরকীয়া ছিল বুঝি? তোর ভাবি কি আর কম সুন্দরী ছিল? আমি হলে তো বহু আগেই নিজের করে নিতাম। এই প্রতিটি শব্দ তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। কেন এমন হলো? কেন আমাকে এই পরিস্থিতির বলি হতে হলো? পিয়াল ভাই, তুমি কেন এমন করলে? আজ তোমার ভুলের মাসুল আমি দিচ্ছি নিজের জীবন দিয়ে। মানুষ আমাকে খারাপ ভাবছে, পরকীয়াকারী ভাবছে। আমি এই মুখ সমাজে কিভাবে দেখাবো? প্রিন্সের মনের ভিতর যখন এই চিন্তার ঝড় বইছে, তখন সে খেয়ালই করেনি সামনের রাস্তাটা কতটা পিচ্ছিল হয়ে আছে। একটা বাঁক নিতে গিয়ে গতির কারণে বাইকের চাকা পিছলে যায়। প্রিন্স নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাইকটা তীব্র গতিতে রাস্তার উপর আছড়ে পড়ল। প্রিন্সের শরীরটা বাইকের নিচে চাপা পড়ে রাস্তার উপর দিয়ে অনেকটা পথ ঘুষতে চলে যায়। রাস্তার পিচ আর পাথরের সাথে ঘর্ষণে তার বাম পাশের সব কিছু চামড়া যেন ছিলে আলাদা হয়ে যাচ্ছে। পায়ের হাড় ভাঙার শব্দটাও বৃষ্টির শব্দের ভিতর হারিয়ে যায়। প্রিন্স রাস্তার এক পাশে ছিটকে পড়ে থাকে। তার বাম হাত আর পা একদম অসাড় হয়ে গেছে। মুখের বাম পাশ কেটে রক্তে ভেসে যাচ্ছে। বৃষ্টির পানি সেই রক্ত ধুয়ে রাস্তায় মিশিয়ে দিচ্ছে। প্রিন্স যন্ত্রণায় চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। তার দৃষ্টি ক্রমশ ঝাপসা হয়ে আসছে। সে শুধু আকাশের দিকে তাকিয়ে থাকে। বৃষ্টির ফোঁটাগুলো তার চোখে এসে পড়ছে। এক সময় সব অন্ধকার হয়ে গেল। কিছুক্ষণ পর একটা ট্রাক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় চালক দেখতে পায় কেউ একজন পড়ে আছে। তারা দ্রুত অ্যাম্বুলেন্সে কল করে। অ্যাম্বুলেন্স আসে। প্রিন্সকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটালে জরুরি বিভাগে প্রিন্সকে নেওয়া হলো। তার অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। ডক্টররা দ্রুত তার পকেট থেকে ফোন বের করে। ফোনে কোনো লক নেই, তাই সোজা তারা কন্ট্রাক্ট লিস্টে মা বাবার নামে সেভ করা নাম্বারে কল দিল। আসসালামু আলাইকুম, আমি সিটি হাসপাতাল থেকে বলছি। এই ফোনের মালিক একটি ভয়াবহ অ্যাক্সিডেন্ট করেছে, তার অবস্থা খুব খারাপ। আপনারা দয়া করে দ্রুত হাসপাতালে চলে আসুন। খবরটা পাওয়া মাত্রই বাড়িতে যেন বজ্রপাত হয়। প্রিন্সের বাবা মা সাথে সাথে মায়াকে কল দেয়। সবাই যেন সবটা শুনে পাগলের মতো হসপিটালে ছুটে আসে। আনাস খান আর তার পরিবারের সবাইও সেখানে পৌঁছলো। সেখানে কান্নার রোল পড়ে গেছে। মায়া অপারেশন থিয়েটারের দরজার সামনে বসে কাঁদতে থাকে। তার গায়ের শাড়ি ভেজা, চুলগুলো এলোমেলো। সে নিজের চুল টেনে টেনে বিলাপ করতে শুরু করে। ওগো পোড়ালা, আমার কপালে কি শুধু দুঃখই লিখে রেখেছো? প্রথমবার একজনকে বিয়ে করেছিলাম, সে আমাকে অপমান করে পালিয়ে গেল। এবার আবার একজনকে বিয়ে করলাম, যার সাথে নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছিলাম, সেও কি আমাকে ছেড়ে চলে যাবে? আমার জীবনটা এমন কেন? আমি কেন বারবার একা হয়ে যাচ্ছি? প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে আর জ্বালাবো না,
আমি আর কোনোদিনও তোমার কাছে আসবো না। তুমি শুধু একবার সুস্থ হয়ে আসো। ঘন্টা 2 পর ডক্টর অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে আসে। তার চোখ মুখ গম্ভীর। তিনি জানান প্রিন্সের প্রচুর রক্তের প্রয়োজন। তার রক্তের গ্রুপ ও নেগেটিভ, যা দ্রুত দুষ্প্রাপ্য। মায়ের সাথে সাথে উঠে দাঁড়ায়, বলে, ডাক্তার সাহেব, আমার রক্তের গ্রুপও ও নেগেটিভ। আপনি আমার শরীর থেকে যত ইচ্ছে রক্ত নিন, তবু ওকে বাঁচান। ওর কিছু হলে আমি বাঁচবো না। নার্সরা মায়াকে নিয়ে যায়। মায়া নিজের শরীর থেকে রক্ত দিল। তার শরীর দুর্বল হয়ে পড়লেও সে ওখান থেকে নড়ে না। রক্ত দেওয়া শেষ করে সে সরাসরি প্রিন্সের কেবিনের সামনে গিয়ে বসে থাকে। প্রিন্সকে তখন আইসিইউ থেকে জেনারেল কেবিনে আনা হয়েছে, কিন্তু তার জ্ঞান এখনও ফেরেনি। তার পুরো শরীর ব্যান্ডেজে মোড়ানো, মুখের এক পাশটা সেলাই করা হয়েছে, যা দেখতে বেশ বীভৎস লাগছে। কিন্তু মায়ের চোখে সেই বীভৎসতা নেই। সে প্রিন্সের মাথার কাছে বসে তার সুস্থ হাতটা নিজের 2 হাতের ভিতর আগলে রাখে। পরের দিন সকাল, জানালার ফাঁক দিয়ে রোদের ঝিলিক প্রিন্সের মুখে এসে পড়ে। প্রিন্স খুব ধীরে ধীরে চোখের পাতা খোলে। তার সারা দেহে এক তীব্র যন্ত্রণা অনুভব হয়। সে ভালো করে নড়তে পারছে না। তার বাঁ হাত আর পা প্লাস্টারে মোড়ানো। সে আবছাভাবে দেখতে পায় তার মাথার কাছে কেউ একজন বসে আছে। দৃষ্টি পরিষ্কার হতেই সে মায়াকে চিনতে পারে। মায়া চুপ করে তার দিকেই তাকিয়ে আছে। মায়ের চোখ দুটো ফোলা আর লাল হয়ে আছে। সারা রাত না ঘুমিয়ে তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। প্রিন্স কথা বলার চেষ্টা করে, কিন্তু তার ঠোঁট আর মুখ কাঁপছে। তার গলার স্বর শুকিয়ে কাঠ হয়ে গেছে। মায়া দ্রুত উঠে বসে প্রিন্সের গালের উপর হাত রাখে। তার স্পর্শ এখন অনেক কোমল, অনেক মমতাময়ী। তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি মায়া। তোমার কিছু হবে না। আমি আছি তো তোমার সাথে। কথা বলো না, একদম নড়াচড়া করো না। ডক্টর বলেছে তোমার অনেক রেস্টের দরকার। তুমি তুমি আগে সুস্থ হও, আমি আছি তোমার পাশে। প্রিন্স মায়ের দিকে ফ্যাল করে চেয়ে থাকে। তার মনে পড়ে যাচ্ছে সে বৃষ্টির রাতের কথা, সে বাইক অ্যাক্সিডেন্টের কথা, সে কেন বাইক নিয়ে বের হয়েছিল, সে কারণটাও তার মনে পড়ে যায়। সে মায়ের দিকে থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ঘাড় নাড়াতে পারছে না। মায়া আলতো করে প্রিন্সের কপালে হাত বুলিয়ে দিয়ে বলে, আমি জানি তুমি কেন বের হয়েছিলে। তুমি আমার উপরে রাগ করেছো, তাই তো? আমি আর তোমাকে কোনোদিনও জোর করবো না। তুমি শুধু সুস্থ হয়ে ওঠো, আমি তোমার ছায়া হয়ে থাকবো, কিন্তু তোমাকে বিরক্ত করবো না। এই দেখো, আমি তোমার জন্য নিজের রক্ত দিয়েছি। আমাদের শরীরে এখন একই রক্ত বইছে। তুমি কি এখন আমাকে আর পর ভাবতে পারবে? প্রিন্স কোনো উত্তর দেয় না। সে শুধু মায়ের চোখের দিকে তাকিয়ে থাকে। মায়ের চোখে এখন কোনো কামকতা নেই। সেখানে শুধু আছে এক গভীর আর্তনাদ আর নিঃস্বার্থ সেবা। মায়া উঠে গিয়ে 1 গ্লাস পানি আনে আর চামচ দিয়ে প্রিন্সের ঠোঁটে ছোঁয়ায়। একটু পানি খাও প্রিন্স। তোমার খুব কষ্ট হচ্ছে, আমি জানি। এই কষ্টটা যদি আমি নিতে পারতাম, তবে কতটা না ভালো হতো। তুমি কেন নিজেকে এভাবে বিপদে ফেললে? সমাজ কি বললো তাতে আমাদের কি যায় আসে? আমরা তো একে অপরের পাশে আছি, এটাই সব থেকে বড় সত্যি। প্রিন্স চোখ বন্ধ করে ফেলে। তার চোখের কোণ দিয়ে 1 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। মায়া অতি যত্নে সেই অশ্রু মুছিয়ে দেয়। সে প্রিন্সের হাতটা নিজের কপালে ঠেকিয়ে বসে থাকে। মায়া এখন আর সেই উগ্র মায়া নয় যে প্রিন্সকে দখল করতে চেয়েছিল। সে এখন একজন নিবেদিত প্রাণ সেবিকা। প্রিন্স বুঝতে পারে সে চাইলেও এই মায়ার বাঁধন থেকে বের হতে পারবে না। মায়া তার জীবনে এমনভাবে জড়িয়ে গেছে যে মৃত্যু ছাড়া আর কোনো মুক্তি নেই। 15 দিন পর প্রিন্স আজ নিজের বাড়িতে ফেরে। তার শরীরের ব্যান্ডেজগুলো এখন অনেক কমে গেছে, তবে বাম পা আর হাতে এখনও প্লাস্টার লাগানো। ক্র্যাচে ভর দিয়ে কোনো মতে হাঁটতে পারলেও শরীর এখনও অনেক দুর্বল। মায়া তাকে অতি যত্নে ধরে ধরে ঘরে নিয়ে আসে। ঘরে সেই পরিচিত পরিবেশ এখন যেন একদম বদলে গেছে। বিছানা থেকে শুরু করে জানালার পর্দা পর্যন্ত সব কিছু মায়া নিজের হাতে গুছিয়েছে। সারা ঘরে এক স্নিগ্ধ সুবাস ছড়িয়ে আছে। মায়া প্রিন্সকে বিছানায় বসিয়ে দিয়ে তার পিঠের পিছনে 2টো বালিশ গুজে দিল। প্রিন্স শান্ত হয়ে বসে থাকে। সে এখনও ঠিকমতো কথা বলতে পারছে না। গলার স্বরে এক ধরনের জড়তা রয়ে গেছে, তবে তার চোখ দুটো এখন অনেক সজাগ। সে মায়ের প্রতিটি কাজ খুব মন দিয়ে খেয়াল করে। মায়া আলমারি থেকে তোয়ালে আর কাপড় বের করে প্রিন্সের সামনে এসে বলে, প্রিন্স, অনেক তো হলো।
হাসপাতালে ঠিকমতো গোসলও করতে পারোনি। আজ আমি তোমাকে সুন্দর করে গোসল করিয়ে দেবো, তারপর গরম গরম স্যুপ বানিয়ে আনবো। তুমি একদম নড়াচড়া করবে না, আমি সব করে দিচ্ছি। মায়া খুব সাবধানে প্রিন্সের গায়ের কাপড়গুলো আলগা করে দেয়। প্রিন্স প্রথমে লজ্জা পাচ্ছিল, কিন্তু মায়ের কাছে যেন তার সকল বাধা থেমে গেছে। মায়া একটা ভেজা তোয়ালে দিয়ে তার শরীর মুছিয়ে দিতে শুরু করে। মায়ের হাতের স্পর্শ এখন অনেক কোমল। সে প্রিন্সের ক্ষতস্থানগুলোর উপর যখন হাত বোলায়, তখন প্রিন্সের শরীরের ভিতর এক অদ্ভুত শিহরণ খেলে যায়। মায়া পরম মমতায় প্রিন্সের চুলে বিলি কেটে দিতে দিতে বলে, জানো প্রিন্স, তুমি যখন হাসপাতালে ছিলে আমার মনে হতো আমি পাগলই হয়ে যাব। সারা রাত তোমার মাথার কাছে বসে আমি শুধু প্রার্থনা করতাম যেন তুমি ফিরে আসো। আজ তোমাকে চোখের সামনে সুস্থ দেখে আমার বুকটা না শান্ত মনে হচ্ছে। তুমি যখন পুরোপুরি সুস্থ হবে তখন আমরা অনেক দূরে ঘুরতে যাব, পাহাড় কিংবা সমুদ্র, যেখানে তোমার মন চায়। তুমি কি যাবে না আমার সাথে? প্রিন্স শুধু চোখের ইশারায় উত্তর দেয়। তার মনের ভিতর যে ঘৃণার দেয়াল ছিল তা এখন ধুলোয় মিশে যাচ্ছে। সে মনে মনে মায়ের কথাগুলো শোনে আর মায়ের সৌন্দর্যের দিকে তাকিয়ে থাকে। গোসল সেরে মায়া যখন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুলগুলো ঝাড়ছে, তখন প্রিন্স অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখে মায়ের গায়ের সুবাস আর তার মায়াবী হাসি প্রিন্সকে ক্রমশ এক অন্য জগতের দিকে টেনে নিয়ে যাচ্ছে। তুমি যখন একদম ঠিক হয়ে যাবে তখন আমাকে অনেক আদর করবে, আমাকে সারাক্ষণ জড়িয়ে রাখবে। আমি তখন আর তোমাকে দূরে যেতে দেবো না। আমাকে অনেক ভালোবাসবে তো প্রিন্স? আমি শুধু তোমার ভালোবাসা পাওয়ার জন্য চাতক পাখির মতো বসে আছি। মায়ের এই রোমান্টিক আর আদুরে কথাগুলো প্রিন্সের কানে মধু বর্ষণ করছে। সে মনে মনে ভাবছে, যে মেয়েটা আমার জন্য নিজের রক্ত দিয়েছে, নিজের আরাম বিসর্জন দিয়েছে, তাকে আমি এখন কিভাবে অস্বীকার করব। পিয়াল ভাইয়ের কথা এখন আর আগের মতো আমার মনে কাটা হয়ে বিচ্ছে না, বরং মায়ের প্রতি এক গভীর আকর্ষণ আমার নিজের হৃদয়ে অনুভব করছি। মায়া, তুমি সত্যিই আমাকে তোমার মায়ার জালে আটকে ফেলেছ। আমি চাইলেও আর তোমাকে ঘৃণা করতে পারছি না। তোমার প্রতি আমার এত প্রেম কেন জাগছে? সারাটা সময় প্রিন্সের সাথে থাকে মায়া। দুপুরবেলা প্রিন্সের মা এক বাটি ভাত আর মাছের ঝোল নিয়ে ঘরে আসে। তিনি প্রিন্সকে খাইয়ে দিতে চায়, কিন্তু প্রিন্স হঠাৎ করে গৌ ধরে বসে। সে মুখ ফিরিয়ে নেয় আর হাত দিয়ে বাটিটা সরিয়ে দেওয়ার চেষ্টা করে। সে স্পষ্ট বুঝিয়ে দেয় যে সে মায়ের হাতে খাবে না। প্রিন্সের মা অবাক হয়ে তাকিয়ে থাকে। কি হয়েছে বাবা, কেন খাচ্ছিস না? শরীর কি আবার খারাপ লাগছে? একটু খেয়ে নে বাবা, না খেলে গায়ে শক্তি পাবি কিভাবে? প্রিন্স পাগলামি করতে থাকে। সে বিছানায় শুয়ে পড়ে আর বালিশ দিয়ে মুখ ঢেকে নেয়। ঠিক তখনই মায়া ঘরে ঢোকে। সে বিষয়টা বুঝতে পেরে মুচকি হাসে। সে মায়ের হাত থেকে প্লেটটা নিজের হাতে নিয়ে বলে, মা, আপনি যান, আমি ওকে খাইয়ে দিচ্ছি। ও হয়তো একটু অভিমান করেছে। আপনি বিশ্রাম নিন, আমি সব সামলে নেব। মা চলে যেতেই মায়া প্রিন্সের পাশে বসে। সে বালিশটা সরিয়ে প্রিন্সের চিবুক ধরে নিজের দিকে ফেরায়। মায়ের চোখে এখন প্রশ্রয়ের হাসি। সে ভাতের নলা মেখে প্রিন্সের মুখের কাছে ধরে বলে, এই যে দুষ্টু ছেলে, কেন মাকে কষ্ট দিচ্ছ? এই নাও, লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। আমি নিজ হাতে মাখিয়েছি, দেখো অনেক স্বাদ হয়েছে। না খেলে কিন্তু আমি তোমার সাথে আড়ি দেবো, তখন আর কোনো আদর পাবে না। প্রিন্স মায়ের দিকে এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর সুবোধ বালকের মতো মুখ খোলে। মায়া তাকে খাইয়ে দিতে থাকে। প্রিন্স যখন মায়ের হাত থেকে খাবার খায়, তখন তার মনে হয় এই খাবারের স্বাদ অন্য যে কোনো কিছু চেয়ে অনেক বেশি। মায়া খাওয়াতে খাওয়াতে অনবরত কথা বলে যায়। সে তার ছোটবেলার গল্প শোনায়। পিয়ালের সাথে প্রথম আলাপে সেই স্মৃতির কথা ভুলে গিয়ে এখনকার সুন্দর ভবিষ্যতের গল্প বলে। প্রিন্স কথা বলতে না পারলেও তার চোখের ভাষা বলছে যে সে মায়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে। কয়েকদিন এভাবেই কাটে। মায়ের সেবায় প্রিন্স দ্রুতই সুস্থ হতে শুরু করে। সে এখন একাই হাঁটতে পারে। তার প্লাস্টারগুলো খুলে ফেলা হয়েছে। একদিন সকালে মায়া গোসল করতে যায়। প্রিন্স তখন ঘরে একা। মায়া গোসল সেরে যখন ফিরে আসে, সে দেখে বিছানায় প্রিন্স নেই। মায়া অবাক হয়ে চারিদিকে তাকায়। ঘরের ভিতর প্রিন্স কোথাও নেই। প্রিন্স, প্রিন্স তুমি কোথায়? শুনতে পাচ্ছ? তুমি কি বারান্দায়? এটা একটু আগে এখানে ছিলে, এখন কোথায় গেলে?
মায়ের কণ্ঠস্বরে উদ্বেগ ফুটে ওঠে। সে ড্রয়িং রুমের দিকে যেতে চাইলে হঠাৎ কেউ একজন পিছন থেকে তার হাত ধরে। মায়া শিউরে ওঠে। সে বুঝতে পারে এই স্পর্শ কার। সে পিছন ফিরে দেখতে পায় প্রিন্স দাঁড়িয়ে আছে। প্রিন্সের মুখে হাসি। সে মায়াকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরতে চায়। মায়া অবাক হয়ে বলে, তুমি কখন উঠেছো? তুমি কি হাঁটতে পারছো? মানে তুমি তুমি একাই দাঁড়াতে পারছো? আমি তো ভাবতে পারিনি যে তুমি এত দ্রুত সুস্থ হয়ে যাবে। আজ থেকে পারছি মায়া। তোমার সেবা আর ভালোবাসা আমাকে শুধু সুস্থ করেনি, আমাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে। আমি চাইছিলাম তোমাকে সারপ্রাইজ দিতে। মায়া খুশিতে আত্মহারা হয়ে যায়। সে প্রিন্সের হাতটা শক্ত করে ধরল। তারপর প্রিন্সকে জড়িয়ে ধরতে যাবে, ঠিক তখনই বাড়ির নিচ থেকে প্রিন্সের মায়ের চিৎকার শোনা যায়। তিনি খুব জোরে জোরে চিৎকার করে মায়া আর প্রিন্সকে ডাকছে। প্রিন্স, মায়া, তোরা জলদি নিচে আয়, দেখ কি হয়েছে, জলদি আয় তোরা। ওরে প্রিন্সের বাবা, কোথায় তুমি? মায়া, প্রিন্স, তাড়াতাড়ি নিচে নাম। প্রিন্স আর মায়া দুজনের হাসি মুহূর্তেই মিলিয়ে যায়। তারা একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। প্রিন্স মায়ের হাত ধরে দ্রুত নিচে নামার জন্য পা বাড়ায়। মায়া মনে মনে ভাবে, আবার কি হলো? তুমি চলো আগে দেখি মা কেন রাখছে। বেশি কথা বলার সময় এখন নেই, চলো দ্রুত নিচে যাই। দুজনেই দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করে। প্রিন্স আর মায়া ড্রয়িং রুমে পা রাখতেই তারা দুজনে পাথরের মতো থমকে দাঁড়ায়। ঘরের মাঝখানে ক্লান্ত বিধ্বস্ত অবস্থায় দাঁড়িয়ে আছে প্রিন্সের বড় ভাই পিয়াল, যে কিনা মায়ের এক্স হাজবেন্ড ছিল। 1.5 বছর পর পিয়ালকে এভাবে সশরীরে বাড়িতে দেখা যাবে তা কেউ কল্পনাও করেনি। প্রিন্সের মা পিয়ালের সামনে দাঁড়িয়ে ফুপিয়ে কাঁদছে। প্রিন্সের বাবা স্তব্ধ হয়ে বড় ছেলের দিকে তাকিয়ে আছে। সারা ঘরে এক অসম্ভব নীরবতা বিরাজ করছে। পিয়াল সামনে তাকিয়ে দেখতে পায় প্রিন্স আর মায়া একসাথে নিচে নামছে। মায়াকে দেখা মাত্রই পিয়ালের চোখের মনি স্থির হয়ে যায়। তার চোখে মুখে অপরাধ বোধ আর আকুলতা স্পষ্ট হয়ে ওঠে। পিয়ালের মা কাঁপা গলায় পিয়ালকে কাছে ডেকে বলল, পিয়াল, তুই তুই এতদিন পর ফিরে আসলি বাবা, কোথায় ছিলি তুই? কেন আমাদের এভাবে কাঁদালি? কেন আমাদের কথা না ভেবে তুই চলে গেছিলি? কেমন আছিস তুই বাবা, একবার বল। পিয়াল তার মায়ের প্রশ্নের কোনো উত্তর দেয় না। সে যেন কারো কথা শুনতেই পাচ্ছে না। তার পুরো মনোযোগ এখন সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে থাকা মায়ের উপর। পিয়াল প্রায় ছুটে আসে মায়ের দিকে। মায়া কিছু বুঝে ওঠার আগেই পিয়াল তাকে শক্ত করে জড়িয়ে ধরল। 1.5 বছর আগের সেই মায়া আজও ঠিক একই রকম রূপবতী হয়ে এ বাড়িতেই আছে দেখে পিয়াল নিজেকে আর সামলাতে পারে না। মায়া কিং কর্তব্য বিমূঢ় হয়ে পিয়ালের বুকের মধ্যে আটকে থাকে। পিয়ালের কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। মায়া, তুমি এখনো এই বাড়িতে? আমি ভাবতেই পারিনি তুমি এখনো এই বাড়িতে থাকবে। আমি সত্যিই অনেক বড় ভুল করেছি মায়া। আমি তোমাকে ফেলে আরেকজনের সাথে গিয়েছিলাম। এটা আমার জীবনের সব থেকে বড় ভুল, কিন্তু এবার আর নয়। আমি আমার সব ভুল শুধরে নিতে চাই। কার সামনে গিয়ে মাথা নত করতে হবে বলো? আমি তোমার জন্য এখন সব করব। তোমার বাবার পা ধরবো, তবুও আর আর তোমাকে আমার থেকে আলাদা থাকতে দেব না। আমি তোমার সাথে থাকতে চাই। আমি তোমাকে খুব মিস করছি মায়া। মায়া পিয়ালের স্পর্শে আড়ষ্ট হয়ে যায়। সে পিয়ালের বুক থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পিয়াল তাকে শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। পিয়াল আবার বলে, আমি ভুল মানুষের সাথে চলে গিয়েছিলাম মায়া। যে মানুষটা আমাকে 2 মাসে কত সহজে বুঝে ফেলেছিল, সেই মানুষটাকে রেখে আমি একটা খারাপ মেয়ের কাছে কিভাবে গিয়েছিলাম। আমার আসলে কোনো ক্ষমা নেই। সেই মেয়েটা আমাকে অনেক আগে ছেড়ে চলে গেছে। আমি কিভাবে তোমাদের সামনে আসব? ভাবতে ভাবতে 1.5 বছর পার হয়ে গেল। আমাকে ক্ষমা করে দাও মায়া। আমি আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি, আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি সব কিছু এখন ঠিক করে নিব। তুমি খালি আমার পাশে থাকবে। কি হলো, কথা বলো না কেন? পাশে থাকবে তো মায়া? পিয়াল এক নাগাড়ে কথাগুলো বলে থামে। সে মায়ার মুখটা 2 হাতে আগলে ধরার চেষ্টা করে। মায়ের চোখের পানি অনবরত গড়িয়ে পড়ছে। এই পানি পিয়ালের ফিরে আসার আনন্দের নয়, বরং এক চরম অস্থিরতা আর আতঙ্কের পানি। প্রিন্স কয়েক পা পিছিয়ে যায়। তার চোখের সামনে নিজের বড় ভাই তার নিজের স্ত্রীকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছে।
প্রিন্সের মনে হচ্ছে তার পায়ের তলার মাটি ফুঁড়ে সে পাতালে চলে যাচ্ছে। মায়া কোনো মতেই নিজেকে কিছুটা সামলে নিয়ে জড়তা গলায় বলতে লাগলো, দেখুন, আপনি এখন আর আমার জন্য। পিয়াল মায়াকে কথা শেষ করতে দেয় না। সে মায়ের মুখে আঙুল দিয়ে তাকে থামিয়ে দিল। পিয়ালের চোখে এখন এক ধরনের উন্মাদনা, সে যেন আর কিছুই শুনতে চায় না। বুঝেছি মায়া, তোমার অনেক রাগ, অনেক অভিমান আমার প্রতি তোমার ঘৃণাও কাজ করবে জানি। আচ্ছা ঠিক আছে, রুমে চলো। রাগ, অভিমান, খারাপ লাগা সব কিছু আমার উপরে ঝাড়বে, এটা তো স্বাভাবিক। দরকার হলে আমি তোমার পা ধরবো, তবুও যেন বলো না আর তুমি আমাকে চাও না। হ্যাঁ, আমি ভুল করেছি, তার জন্য তুমি যা শাস্তি দিবে আমি মাথা পেতে নেব। তুমি যা যা বলবে আমি তাই করব। তোমাকে সামান্যতম কষ্ট করতে হবে না। তুমি শুধু আমার হয়ে থাকো এখন। আমি যেহেতু ভুল করেছি, তাই সেই ভুলের ক্ষমা আমি তোমার কাছ থেকেই পেতে চাই। প্রিন্স চুপ করে দাঁড়িয়ে তার বড় ভাই আর নিজের বউকে দেখতে থাকে। আবার মায়াকে জড়িয়ে ধরে পিয়াল। মায়া পিয়ালের বাহুবন্ধন থেকে নিজেকে মুক্ত করার সুযোগ পায় না। পিয়াল তাকে এতটাই শক্ত করে জড়িয়ে ধরে রাখে যে মায়ের দম বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে। প্রিন্সের মা এগিয়ে এসে পিয়ালকে বাধা দেওয়ার চেষ্টা করে। পিয়াল ছাড় ওকে, তুই কি করছিস? ছাড় মায়াকে, ওকে এভাবে বিরক্ত করিস না। কেন বিরক্ত করছো মা? দেখছো না জামাই বউ কথা বলছি, ও আমার উপরে রেগে আছে তাই চুপ করে আছে। মায়া চলো তো রুমে, আমি তোমাকে সব বলছি। তারপর তুমি আমাকে যা শাস্তি দিবে তাই মেনে নিব। আমি তোমার গোলাম হয়ে থাকবো সারা জীবন। পিয়াল এক প্রকার জোর করেই মায়ের হাত ধরে সিঁড়ির দিকে এগোতে থাকে। প্রিন্স আর সেখানে দাঁড়িয়ে থাকার শক্তি পায় না। তার বুকটা হাহাকার করে ওঠে। সে কারো দিকে না তাকিয়ে দ্রুত বড় বড় পা ফেলে বাড়ি থেকে বের হয়ে যায়। মায়া একবার প্রিন্সকে ডাকার চেষ্টা করে। প্রিন্স, প্রিন্স শোনো, যেও না তুমি। প্রিন্সকে কেন ডাকছো? ও তো ছোট, ও বাইরে যাচ্ছে, যাক। তুমি 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 চলো আমার সাথে। তোমাকে আর এক মুহূর্ত আমি চোখের আড়াল করবো না। তোমাকে আর কষ্ট দেব না মায়া। পিয়াল মায়াকে নিয়ে উপরের ঘরে চলে যায়, যে ঘরটাতে এক সময় মায়াকে বিয়ে করে পিয়াল এনেছিল। সেই ঘরটাতেই পিয়াল মায়াকে নিয়ে এসেছে। রুমে ঢুকেই পিয়াল মুগ্ধ হয়ে চারপাশটা দেখে। রুমটা কত পরিপাটি, কত সুন্দর করে গোছানো। পিয়াল আবারও মায়াকে জড়িয়ে ধরতে চায়। মায়া এক ঝটকায় পিয়ালকে সরিয়ে দিল। তার চোখে মুখে রাগ জমেছে। সে বারবার পিয়ালকে বলতে চায় যে পিয়াল এখন আর তার স্বামী নয়, পিয়াল তার ভাসুর, সে এখন প্রিন্সের স্ত্রী। কিন্তু পিয়াল কোনো কথা শোনার আগেই মায়ের হাত ধরে বিছানায় বসাতে চাইল। মায়া কথা বলতে গেলেই পিয়াল তাকে থামিয়ে দিয়ে নিজের অপরাধ বোধের কাহিনী শোনাতে থাকে। ওদিকে প্রিন্স বাড়ির বাইরে রাস্তায় এসে দাঁড়িয়েছে। তার দু চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। সে ডুকরে কেঁদে ওঠে। আজ থেকে মাত্র কয়েক ঘন্টা আগেই সে মায়াকে জড়িয়ে ধরতে চেয়েছিল, বলতে চেয়েছিল, মায়া তোমাকে আর ভাবি নয়, বউ হিসেবেই দেখি, ভালোবাসি। কিন্তু সে আর হলো কই? মায়ের সেবায় সে সুস্থ হয়েছে। মায়াকে সে নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছে। আর এখন সে মায়া কি আবারও তার ভাবি হতে যাচ্ছে? পিয়াল ভাই ফিরে আসায় কি সব কিছু আগের মতো হয়ে যাবে? প্রিন্সের বুকটা যন্ত্রণায় কাঁপতে থাকে। সে বুঝতে পারছে না সে কার বিরুদ্ধে লড়াই করবে, নিজের ভাইয়ের বিরুদ্ধে নাকি নিজের ভাগ্যের বিরুদ্ধে। বাড়ির ভিতরে প্রিন্সের মা মায়াকে এক সুযোগে আড়ালে ডেকে নিল। পিয়াল যখন বাথরুমে হাত মুখ ধুতে যায় তখন তার মা ফিসফিস করে মায়ের কানে বলে, মা, মায়া, একটা কথা শোনো। আমার বড় ছেলে পিয়াল বহুদিন পর ফিরে এসেছে। ওর অবস্থা এখন স্থিতিশীল নয়। তুমি আপাতত ওকে বলো না যে প্রিন্সের সাথে তোমার বিয়ে হয়েছে। ও এসব শুনলে হয়তো আবার ভেঙে পড়বে, যা বাড়ি ছেড়ে চলে যেতে পারে। আমরা ধীরে সুস্থে সুযোগ বুঝিয়ে ওকে সব জানাবো। আপাতত তুমি চুপ থাকো মা। আল্লাহর দোয়াই লাগে আমার ছেলেটাকে বাড়ি ছাড়া করো না। মায়া স্তব্ধ হয়ে তার শাশুড়ির দিকে তাকিয়ে থাকে। সে কি শুনছে এসব? সে কিভাবে নিজের স্বামীর পরিচয় গোপন করে পিয়ালের সাথে অভিনয় করবে? মায়ের মনে হচ্ছে সে এক অন্ধকার সুড়ঙ্গে ঢুকে পড়ছে, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। প্রিন্সের মা মায়ের হাত ধরে মিনতি করতে থাকে। মায়ের চোখ দিয়ে পানি পড়তে থাকলো। তার মনে পড়ছে প্রিন্সের সেই কান্নামাখা মুখটা। প্রিন্সের সামনে সে কিভাবে যাবে?
পিয়াল বাথরুম থেকে বের হয়ে মায়াকে আবার ডাকতে শুরু করে। মায়া দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে। এক পার্কের বেঞ্চের উপর মাথা নিচু করে বসে আছে প্রিন্স। তার আশেপাশে বসে আছে তার কাছের বন্ধু অনেক। অনেক প্রিন্সের সব কিছুই জানে। পার্কের গাছের পাতাগুলো বাতাসে শিরশির শব্দ করছে। প্রিন্সের চোখ দুটো লাল হয়ে আছে। সে এক দৃষ্টিতে মাটির দিকে নিজের মনে পাথর চাপা কষ্টের কথাগুলো অনেকের সামনে বলতে থাকে। পিয়াল ভাই ফিরে এসেছে রে অনেক, সব কিছু একদম ওলট পালট হয়ে গেল। পিয়াল ভাই আগের মতোই মায়াকে নিজের করে পেতে চায়। সে তো জানে না আমাদের বিয়ের কথা। সে মায়াকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছে। আমি নিজের চোখে সেসব দেখছি, কিন্তু কিছুই করতে পারছি না। কী করব আমি এখন বলতো? আমার বুকটা ফেটে যাচ্ছে। তুই শান্ত হ প্রিন্স, এত ভেঙে পড়লে চলবে না। একটা কথা মনে রাখিস, ভরসা হারাস না। মায়া ভাবি তো তোকে ভালোবাসে, সেটা কি তুই ভুলে গেছিস? তোর এই দুর্ঘটনাকালে সে যেভাবে তোর সেবা করলো, নিজের রক্ত দিয়ে তোকে বাঁচালো, সেটা কি শুধুই দয়া ছিল? না রে বন্ধু, ওটা ছিল ভালোবাসা। মায়া ভাবি যদি ঠিক থাকে তবে কোনো ঝামেলাই হবে না। আরে অনেক, মায়ের প্রতি আমার হুট করে এই গভীর ভালোবাসাটা জন্ম নিয়েছে। হাসপাতালের দিনগুলো আমাকে বদলে দিয়েছে। সে আমার প্রতিটা যন্ত্রণায় নিজে কেঁদেছে। আমার প্রতিটি খারাপ সময় সে পাশে দাঁড়িয়েছিল। আমি কিভাবে তাকে ভালো না বেসে থাকি বল না? যখন আমি বুঝতে পারলাম মায়া ছাড়া আমার কোনো অস্তিত্ব নেই, ঠিক তখনই পিয়াল ভাই ফিরে এলো কেন? বিধাতা কেন আমার সাথেই এমন নিষ্ঠুর রসিকতা করছে? চিন্তা করিস না, মায়া ভাবির উপর ভরসা রাখ। সে নিশ্চয়ই পিয়াল ভাইয়াকে সব সত্যি কথা বলে দেবে। তুই বাড়িতে যা, নিজেকে সামলে রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রিন্স অনিকের কথা শুনে কিছুটা সান্ত্বনা পেলেও মনের ভিতর এক অজানা ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সে বাড়ির দিকে রওনা হয়। দুপুরে যখন সে বাড়ির ভিতর ঢোকে তখন দেখে ডাইনিং টেবিলটা হরেক রকম খাবারে ভরে গেছে। পিয়ালের পছন্দের সব পদ প্রিন্সের মা নিজে হাতে রান্না করেছে। পিয়াল হাসি মুখে টেবিলে বসে আছে। তার পাশে মায়া বসে আছে একদম চুপ করে। প্রিন্স ড্রয়িং রুম পার হতেই দেখতে পাই পিয়াল হাত দিয়ে মায়ের মুখে খাবার তুলে দিচ্ছে। মায়া অস্বস্তিতে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করলেও পিয়াল নাছোড়বান্দা তাকে ছাড়ে না। মায়া, একটু খাওয়াও না, অনেক দিন তো হলো তোমার হাতে খাই না। আজ আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, দেখবে সব দুঃখ ভুলে যাবে। একটু মুখে নাও না লক্ষ্মীটি। প্রিন্স এই দৃশ্য দেখে স্থির হয়ে দাঁড়িয়ে গেল। তার মনের ভিতর রাগ, জেলাস আর অভিমানের আগুন জ্বলছে। সে ভাবতেও পারেনি পিয়াল সবার সামনে এভাবে মায়াকে নিজের স্ত্রী হিসেবে দাবি করবে। মায়া হঠাৎ প্রিন্সকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে। প্রিন্সের চোখের দিকে তাকাতেই মায়ের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। প্রিন্স মাথা নিচু করে নিজের ঘরের দিকে যাওয়ার জন্য পা বাড়ালো। ঠিক তখনই প্রিন্সের মা আর বাবা তাকে ডাক দেয়। প্রিন্স, চলে আসলি বাবা? আয়, হাত মুখ ধুয়ে খেতে বস। আজ পিয়াল অনেকদিন পর আমাদের সাথে খাচ্ছে। আয়, সবাই মিলে একসাথে খাই। প্রিন্স অনিচ্ছা সত্ত্বেও টেবিলের দিকে এগিয়ে আসে। সে একটা চেয়ার টেনে বসে পড়ে। মায়ের সাথে সাথে উঠে দাঁড়ালো। সে প্রিন্সের প্লেটটা টেনে নিয়ে ভাত বেড়ে দেওয়ার জন্য হাত বাড়ায়। মায়ের হাত কাঁপছে। সে চায় প্রিন্সকে নিজের হাতে পরিবেশন করতে, যেমনটা সে গত 2 মাস ধরে করেছে। কিন্তু প্রিন্স এক ঝটকায় মায়ের হাত থেকে চামচটা সরিয়ে দিয়ে বলে, থাক ভাবি, লাগবে না, আমি নিজের খাবার নিজে বেড়ে নিতে পারবো। আপনি বরং ভাইয়ার কাছে বসুন। ভাইয়া অনেক দিন পর এসেছে, তার এখন আপনার সেবা আর সঙ্গ খুব দরকার। আপনি ভাইয়াকে খাইয়ে দিন, আমি নিজে খেতে পারবো ভাবি। প্রিন্সের মুখ থেকে আবারও সেই পুরনো ভাবি ডাকটা শুনে মায়ের বুকটা কেঁপে উঠল। তার মনে হয় কেউ যেন তার কলিজায় গরম লোহা ঢুকিয়ে দিয়েছে। মায়া স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। প্রিন্স তার দিকে না তাকিয়েই নিজের প্লেটে ভাত নিতে শুরু করে। প্রিন্স মনে মনে বলছে, আমি সব বুঝেছি মায়া, তুমি এখন ভাইয়ার কাছে থাকবে। তুমি হয়তো পিয়াল ভাইকে বলতে পারোনি যে আমাদের বিয়ে হয়েছে। কোন মুখে বলবে? সমাজ কি বলবে যে ভাবি নিজের দেবরকে বিয়ে করেছে? থাক, তোমার কিছু বলার দরকার নেই। তুমি পিয়াল ভাইয়ের কাছেই সুখে থাকো। কিরে প্রিন্স, কথা বলিস না কেন আমার সাথে? তুই কি এখনও রেগে আছিস আমার উপর? দেখ না, তোর ভাবি কেমন গম্ভীর হয়ে আছে, সে কোনো কথাই বলছে না। আমি এত জড়িয়ে ধরছি, আদর করার চেষ্টা করছি, হাতে হাত ধরছি, কিন্তু সে একদম চুপচাপ থাকছে। মায়া যে এতটা রেগে থাকবে আমি জানতাম, কিন্তু কোনো সমস্যা নেই, আমি সব ঠিক করে নিব, আমি ওকে মানিয়ে নেব। আহ,
পিয়াল থাম তো এখন, বেশি বকবক করিস না, চুপ করে খা। প্রিন্স, তুই কি খাবি বল? এই যে মাছের মাথাটা তোর প্লেটে দেই। ক্ষুধা নেই আমার, আমি খেতে পারছি না। প্রিন্স প্লেট সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। মায়া আর চোখে প্রিন্সের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সে পা বাড়াতে চায় প্রিন্সের পিছনে, কিন্তু পিয়াল তার হাত শক্ত করে ধরে ফেলে বলে, কি হলো মায়া, তুমি প্রিন্সের পিছনে কোথায় যাচ্ছ? ও তো সবসময় এমন একরোখা। আসো, তুমি আমার পাশে বসে বাকি খাবারটা শেষ করো। মায়া অসহায় হয়ে তার শ্বশুর আর শাশুড়ির দিকে তাকালো। সে চায় তারা যেন তাকে রক্ষা করে, কিন্তু প্রিন্সের বাবা মা করুণ চোখে মায়ের দিকে তাকিয়ে থাকে। তাদের চোখের ভাষায় এক ধরনের অনুরোধ কাজ করছে, পিয়ালের মানসিক অবস্থা যেন বিগড়ে না যায় সেদিকে খেয়াল রাখার জন্য। মায়া কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে পিয়ালের পাশে বসে পড়ে। তার গলার কাছে কান্না দলা পাকিয়ে যাচ্ছে। প্রিন্স নিজের রুমে এসে জোরে দরজা বন্ধ করে দেয়। সে সরাসরি বাথরুমে ঢুকে ট্যাপের পানি ছেড়ে দিল। পানির শব্দের ভিতর সে নিজের দীর্ঘশ্বাস আর কান্না লুকিয়ে রাখতে চায়। সে মেঝেতে বসে পড়ে আর দু হাঁটুতে মুখ গুজে ভাবতে থাকে কেন তার সাথে এরকমটা হচ্ছে। যে মায়াকে সে ঘৃণা করত, তাকে ভালোবাসতে শুরু করার পরেই কেন পিয়াল ফিরে এলো? কেন মায়া তাকে ভাবি ডাকার সুযোগ করে দিল? মায়া, তুমি কি সত্যি পিয়াল ভাইয়ের হয়ে যাবে? তুমি কি পারবে আমাদের সেই কাটানো মুহূর্তগুলো ভুলে যেতে? তুমি তো আমার বউ, আমার স্ত্রী, তাহলে কেন পিয়াল ভাইয়ের হাতে খাবার খাচ্ছ? কেন তাকে থামিয়ে দিচ্ছ না? আমি এই যন্ত্রণার সইতে পারছি না। বাথরুমের ঠান্ডা পানি মেঝেতে ছড়িয়ে পড়ছে। প্রিন্স ভেজা মেঝেতে বসে কাঁদছে। তার মনে হচ্ছে এই বাড়িটা এখন তার জন্য পর হয়ে গেছে। যে ঘরে সে মায়ের সাথে নতুন জীবনের স্বপ্ন দেখছিল, সেই ঘরেই এখন পিয়ালের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। পিয়ালের হাসি আর মায়ার নীরবতা প্রিন্সকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাতে বাড়ির উঠানের এক কোণের আম গাছটায় ছায়ায় দাঁড়িয়ে আছে প্রিন্স। সে সারা দিন ঘর থেকে বের হয়নি। মায়ে কি করছে না করছে সে জানে না। তার সারা শরীর কাঁপছে, ওর চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। প্রচণ্ড জ্বরে তার শরীর পুড়ে যাচ্ছে। মনের ভিতর যে যন্ত্রণার আগুন জ্বলছে তার তুলনায় এই শারীরিক জ্বর যেন কিছুই নয়। প্রিন্স আকাশের দিকে তাকিয়ে নিজের ভাগ্যকেই বিদ্রূপ করে হাসার চেষ্টা করে। ঠিক তখনই পিছন থেকে দুজোড়া হাত তাকে শক্ত করে জড়িয়ে ধরল। মায়ের গায়ে সে পরিচিত সুবাস প্রিন্সের নাকে লাগতেই তার বুকটা ধক করে উঠল। মায়ের ডুকরে কেঁদে ওঠে, প্রিন্সের পিঠে মুখ গুজে বলে, প্রিন্স আমাকে মাফ করে দাও, আমি সত্যি কিছু করতে পারছি না। তোমার বাবা আর মা আমাকে হাত জোর করে অনুরোধ করছে পিয়ালকে এখন কিছু না বলতে। তারা ভয় পাচ্ছে পিয়াল আবার কোনো অঘটন ঘটিয়ে ফেলবে। প্লিজ আমাকে ভুল বোঝো না প্রিন্স, আমি শুধু তোমার অপেক্ষায় ছিলাম। প্রিন্স এক ঝটকায় মায়ের হাতগুলো নিজের শরীর থেকে ছাড়িয়ে নিল। সে ঘুরে দাঁড়ায়। লাল হয়ে যাওয়া চোখ দুটো দিয়ে সে মায়ের দিকে তাকালো, তারপর বলে, ভুল বুঝবো না? আপনি আমাকে আর কি বোঝাতে চান ভাবি? আপনি যখন পিয়াল ভাইয়ের হাতের খাবার খাচ্ছেন তখন কি একবারও আমার কথা মনে পড়েনি? সারাদিন তো তার রুমেই ছিলেন মনে হয়। আপনি যখন তার পাশে বসে হাসছিলেন তখন কি আপনার মনে হয়নি যে আপনি আমার বিবাহিত স্ত্রী? আপনি তো দারুণ অভিনয় করতে পারেন। ওটা অভিনয় ছিল না প্রিন্স, ওটা ছিল অসহায়ত্ব। পিয়াল ফিরে এসেছে বলেই কি আমাদের সব শেষ হয়ে গেল? আমি তোমাকে ভালোবাসি প্রিন্স, তুমি কেন এটা বুঝতে চাইছো না? ভালোবাসার কথা আর বলবেন না। আপনার ভালোবাসা এখন ভাইয়ার জন্য তোলা থাক। যান, ভাইয়ার কাছে যান। আমার কাছে কেন আসেন বারবার? আমি একা থাকতে পারি। কারো করোনা মাখানো ভালোবাসা আমার প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি ভুলটা আসলে আমারই। পিয়াল ভাইয়ের সাথে হয়তো আপনার আইনি ডিভোর্সও হয়নি। আমি মাঝখানে এসে সব নষ্ট করে দিয়েছি। আমি চলে যাব এই বাড়ি থেকে। এবার আপনারা ভালো থাকবেন, সুখে সংসার করবেন, ভয় নেই। আমি পিয়াল ভাইয়ের মতো ফিরে আসবো না। প্লিজ এমন কথা বলো না। তুমি চলে গেলে আমি কার ছায়ায় বাঁচবো? পিয়াল আমার কাছে অতীত। পিয়াল বিশ্বাসঘাতকতা করে চলে গেছে, কিন্তু তুমি আমার পাশে দাঁড়িয়েছো। আমি তোমাকে ছাড়া আর কাউকে স্বামী হিসেবে ভাবতে পারি না। চুপ করুন। পিয়াল ভাই এখন ঘরে শুয়ে আছে। সে আপনার স্বামী হিসেবে এ বাড়িতে ফিরেছে। আমার কোনো জায়গা নেই এখানে। প্রিন্স, আমি তোমার পায়ে ধরছি, আমার কথা শোনো। আমি পিয়ালকে সব সত্যি বলে দেবো। আমি আর এই মিথ্যে নাটক করতে পারছি না। প্রিন্স মায়ের কোনো আকুতি শোনে না। সে বিরক্তি আর অভিমানে গটগট করে গেটের দিকে পা বাড়ায়। ওদিকে ঘরের ভিতর পিয়ালের ঘুম ভেঙে গেছে অনেক আগেই। সে রুমের ভিতরে মায়াকে খোঁজে, কিন্তু তাকে পায় না।
পিয়াল ঘর থেকে বেরিয়ে বারান্দায় আসে। সে দেখতে পায় উঠানে মায়া দাঁড়িয়ে আছে। পিয়াল দ্রুত নিচে নেমে আসে। পিয়ালের পিছন পিছন তার বাবা আর মাও ঘর থেকে বের হয়ে আসলো। পিয়াল উঠোনে এসেই মায়ের কাছে যায়। সে আকাশের দিকে তাকিয়ে একগাল হাসে। আজ আকাশে বিশাল এক চাঁদ উঠেছে। জ্যোৎস্নার আলোয় সারা উঠান ধবধবে সাদা হয়ে আছে। পিয়াল মায়াকে পিছন থেকে জড়িয়ে ধরে তার ঘাড়ে মুখ ঘষার চেষ্টা করে বলে, মায়া দেখো আজ কত সুন্দর চাঁদ উঠেছে। কি রোমান্টিক একটা মোমেন্ট, তাই না? 1.5 বছর পর এমন একটা রাত আমাদের জীবনে আবার ফিরে এলো। আমি জানতাম তুমি পায়েলের জন্য ঠিকই অপেক্ষা করছো। চলো আমরা ছাদের উপরে গিয়ে বসি, তোমাকে কত কথা বলার আছে। পিয়ালের স্পর্শ লাগতে মায়ের ভিতরটা ঘেন্নায় রিরি করে ওঠে। সে আর সহ্য করতে পারে না। সে এক ঝটকায় পিয়ালকে সরিয়ে দেয়। তারপর নিজের সবটুকু শক্তি সঞ্চয় করে পিয়ালের গালে কষিয়ে একটা চড় বসিয়ে দিল। চড়ের শব্দে পুরো উঠান কেঁপে ওঠে। চড়ের শব্দে প্রিন্স দরজার কাছে থমকে দাঁড়িয়ে গেল। সে গেট দিয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এই আওয়াজে সে পিছন ফিরে তাকায়। পিয়াল নিজের গালে হাত দিয়ে অবাক দৃষ্টিতে মায়ের দিকে তাকিয়ে আছে। প্রিন্সের বাবা মাও স্তম্ভিত হয়ে এই দৃশ্য দেখছে। মায়া তুমি আমাকে মারলে, তুমি আমাকে চড় মারলে কেন মায়া? হ্যাঁ মারছি। আপনাকে মারার কারণ আমার আছে। আপনি কি ভেবেছেন আপনি 1.5 বছর পর ফিরে আসবেন আর আমি আপনার পায়ে লুটিয়ে পড়বো? আপনার কি কোনো লজ্জা নেই? পিয়াল কিছুক্ষণ চুপ থেকে আবারও ম্লান হাসে। তার চোখে এখন এক ধরনের অদ্ভুত নির্লিপ্ততা। সে নিজের গালটা ডলতে ডলতে বলতে শুরু করে, আচ্ছা বুঝছি মায়া, এটা তোমার মনের দীর্ঘদিনের জমে থাকা রাগ। তোমার এই মারাটা একদম স্বাভাবিক। আমি সত্যিই অপরাধী। আমার প্রতিটি কাজের জন্য আমি এই চর খাওয়ার যোগ্য। আমার উপরে যত রাগ আছে সব শেষ করো আমাকে মেরে। আমি তো মার খাওয়ারই যোগ্য। নতুন বউকে বাসর ঘরে ফেলে রেখে কোনো মানুষ অন্য মেয়ের সাথে চলে যায়? আমি তো মানুষই নই, আমি পশু। মারো আমাকে মায়া, আরও মারো। পিয়াল নিজের মাথাটা মায়ের দিকে এগিয়ে দেয়। সে চায় মায়া তাকে আরও মারুক। পিয়ালের বাবা আর মা একে অপরের দিকে তাকিয়ে থাকে। তাদের মুখে কোনো কথা নেই। পিয়াল এক নাগাড়ে কথা বলে যাচ্ছে। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে দেখলে বাড়িতে ঢুকতে দিবে না, কিন্তু তুমি তো আমাকে বাড়িতে থাকতে দিয়েছো। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। মায়া আমি কথা দিচ্ছি, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না। তুমি আমাকে যত শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তুমি যা বলবে আমি তাই করব। আমি আজ থেকে তোমার গোলাম হয়ে থাকবো। তুমি আমাকে ছাড়া আর কাউকে ভাববে না তো? মায়ের রাগে আর কষ্টে কাঁপছে। সে প্রিন্সের দিকে একবার তাকালো। প্রিন্স তখনও দরজায় দাঁড়িয়ে সবটা দেখছে। মায়ের মনে হয়েছে সে এখন পিয়ালকে সব সত্যি বলে দিতে চায়, কিন্তু পিয়াল তাকে কথা বলার সুযোগই দিচ্ছে না। পিয়াল নিজের মতো করে একের পর এক প্রলাপ বকে যাচ্ছে। আজ থেকেই চাঁদের আলো আমাদের সাক্ষী। আমি পায়েল তোমার পেয়ে সমর্পণ করলাম নিজেকে। তুমি আমাকে ক্ষমা করে দাও মায়া। আমি জানি আমি খারাপ, কিন্তু আমি এখন শুধরে যেতে চাই। আমাকে একবার সুযোগ দাও। চুপ, একদম চুপ। অনেক হয়েছে আপনার এই সস্তা নাটক। আপনাকে চড় মেরেছি রাগে নয়, বরং আপনার এই অসভ্যতার কারণে। আপনার লজ্জা হওয়া উচিত একজন পর স্ত্রীর গায়ে হাত দিতে। আমি এখন আর আপনার কেউ নই। আমি এখন অন্যের বউ, আপনার না। এই যে দেখুন, এই নিন ডিভোর্স পেপার। আমি নিজে 3 মাস আগে আইনজীবী মাধ্যমে সব গুছিয়ে রেখেছিলাম। এতে আমার স্বাক্ষর করা শেষ। 1.5 বছর ধরে আপনি নিরুদ্দেশ ছিলেন। আইনত আমি আপনাকে ত্যাগ করার পূর্ণ অধিকার রাখি। কি বলছো তুমি এসব মায়া? অন্যের বউ মানে? কার বউ তুমি? তুমি তো আমার বউ। চলো চলো রুমে চলো, এইসব বাজে কথা বন্ধ করো। মাথা খারাপ হয়ে গেছে তোমার? মায়া কোনো উত্তর না দিয়ে দ্রুত গেটের কাছে দাঁড়িয়ে থাকা প্রিন্সের কাছে গেল। সে প্রিন্সের হাত শক্ত করে ধরে টেনে এনে পিয়ালের সামনে দাঁড় করায়। সে প্রিন্সের হাতের উপর নিজের হাত রেখে পিয়ালের চোখের দিকে তাকিয়ে বলতে শুরু করে, এই যে ভালো করে দেখে নিন, এটা আমার স্বামী। আমি এখন প্রিন্সের বউ। ভালো করে শুনে রাখুন, আপনার মতো লম্পট ছেলের বউ আমি 1.5 বছর আগে ছিলাম, এখন না। আপনি চলে যাওয়ার 1 বছর পর্যন্ত আমি দরজার দিকে তাকিয়ে আপনার জন্য অপেক্ষা করেছিলাম। আপনি আসেনি। আপনি যখন পালান তখনই আপনার চরিত্র আমি বুঝে নিয়েছি। পিয়াল সাহেব, আপনি যাকে নিয়ে পালিয়েছেন সে আমার এক বান্ধবীর বন্ধু ছিল। আমি খুব খোঁজ নিয়েছিলাম। ওই মেয়েটা অত্যন্ত জঘন্য প্রকৃতি। সে ইতিপূর্বেই 2 বার এভাবে বিয়ে করে ছেলেদের ব্যবহার করে পথে বসিয়েছে। আপনাকেও সে ব্যবহার করে ছুঁড়ে ফেলেছে, আর আপনি কুকুরের মতো এখন বাড়িতে ফিরে এসেছেন।
পিয়াল আকাশ থেকে পড়ে। সে কল্পনাও করতে পারেনি মায়া এত সব জানবে। পিয়াল চিৎকার করে উঠে বলে, আমি মানি না এইসব বিয়ে। মায়া মায়া তুমি শুধু আমার চলো আমার সাথে, আমাদের ঘরে চলো। প্রিন্স প্রিন্স তো ছোট, ও কি বোঝে, ওকে ছেড়ে দাও। চুপ! আমি জানতাম আপনি একদিন ঠিকই ফিরে আসবেন, তাই আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাইনি। আপনার ভাইকে আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, কারণ আমি চেয়েছিলাম এই বাড়ির সম্মান রক্ষা করতে। কিন্তু বিয়ের পর আমি প্রিন্সকে সত্যিই ভালোবেসে ফেলেছি। এটি সত্যি যে আমি এখন প্রিন্সের বৈধ স্ত্রী। আমাদের 4 হাত এক হয়েছে বড়দের দোয়ায়। আপনার কোনো অধিকার নেই আমাকে স্পর্শ করার। সম্পর্কে আপনি এখন আমার ভাসুর। আপনার এই পতাকার মুখ দেখার মতো রুচি আমার আর নেই। দূর হয়ে যান আমার সামনে থেকে। আপনার মুখ আমি দেখতে চাই না। পিয়াল মায়ের হাত শক্ত করে ধরার জন্য এগিয়ে আসে। ঠিক তখনই প্রিন্স গর্জে ওঠে। সে পিয়ালের হাতটা মাঝপথে ধরে ফেলে, এক ঝটকে সরিয়ে দেয়। পিয়াল রাগে কাঁপতে কাঁপতে প্রিন্সের দিকে তাকায়। স্যার আমার হাত, তুই কিভাবে পারলি নিজের ভাবিকে বিয়ে করতে? লজ্জা করে না তোর? নিজের বড় ভাইয়ের আমানতে হাত দিয়েছিস তুই। তুই তো একটা চরিত্রহীন। প্রিন্স এগিয়ে গিয়ে পিয়ালের গেঞ্জির কলারটা শক্ত করে মুচড়ে ধরে বলল, হাত ছাড়ো ভাইয়া। মায়ার এতক্ষণে চুপ করেছিলাম, কারণ মায়া সবার সামনে নিজের ভালোবাসার কথা বলেনি। আজ সে সবার সামনে আমাকে স্বামী হিসেবে বলে দিয়েছে, তাই ভদ্রভাবে বলছি ওর ওপর থেকে তোমার ওই নোংরা নজর সরাও। মায়া এখন আমার বউ, তার ওপর আমার সব অধিকার আছে। তুমি চলে যাওয়ার পর সে যখন কাঁদতো তখন কোথায় ছিল তোমার ভালোবাসা? আমি ওকে ভালোবেসেছি, আমি ওকে মর্যাদা দিয়েছি। সে আমার জীবন, সে আমার স্ত্রী। স্যার আমি, তোর লজ্জা শরম নেই? তোর ভাবিকে তুই। ঠিক সেই মুহূর্তে প্রিন্সের বাবা এগিয়ে আসে। তিনি এসে নিজের বড় ছেলের গালে কষিয়ে একটা থাপ্পড় মারে। পিয়াল স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন, কেন লজ্জা করবে ওর? তুই চলে গিয়েছিলি কেন? আমরাই তাদের বিয়ে দিয়েছি। তুই যখন একটা বড় নারীর জন্য নিজের বাবা মা আর সুন্দরী বউকে ফেলে গিয়েছিস, তখনই তুই আমাদের কাছে মরে গেছিস। বাড়িতে থাকতে হলে ছোট ভাই আর ছোট ভাইয়ের বউকে সম্মান দিয়ে থাকবি, না হলে ওদের যদি এক মুহূর্তের জন্য বিরক্ত করিস, তবে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই। যা এখন এখান থেকে, ভেতরে যা। পিয়াল আর কোনো কথা বলতে পারে না। সে মাথা নিচু করে নিজের গ্লানি নিয়ে অন্ধকারের দিকে মিলিয়ে যায়। প্রিন্সের বাবা মা দীর্ঘশ্বাস ফেলে ভিতরে চলে যান। উঠানে তখন শুধু জ্যোৎস্নার আলো আর দুজন প্রেমিক মন দাঁড়িয়ে আছে। মায়া আর কোনো বাধা না মেনে প্রিন্সকে জড়িয়ে ধরে। প্রিন্সও মায়াকে নিজের বুকের মাঝে শক্ত করে পিষে ধরে রাখে। তাদের মাঝে এখন আর কোনো ব্যবধান নেই। মায়া, তুমি যে আজ সবার সামনে এভাবে আমাকে নিজের বলে দাবি করবে আমি ভাবতেই পারিনি। আমি তোমাকে আর কোনোদিন চোখের আড়াল হতে দেব না। আমি শুধু তোমার প্রিন্স। আজ থেকে আমি তোমার আরও কাছে থাকবো। আমাকে তোমার নিজের করে নাও। আমাকে একদম শেষ করে দাও তোমার আদরে। মায়া প্রিন্সের গলার কাছে মুখ নামিয়ে আনে। তার গরম নিঃশ্বাস প্রিন্সের শরীরে নেশা ধরিয়ে দিয়েছে। প্রিন্স মায়ের চিবুক ধরে মুখটা উপরে তোলে। চাঁদের আলোয় মায়ের ভেজা ঠোঁট দুটো প্রবল লাল হয়ে ওঠে। প্রিন্স আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মায়ের ঠোঁটের উপর নিজের ঠোঁট ডুবিয়ে দিল। এক গভীর আর তৃষ্ণার্ত চুম্বনে তারা একে অপরের মাঝে হারিয়ে যায়। মায়া প্রিন্সের চুলে নিজের আঙুল চালিয়ে দেয় আর তার পিঠে নখ বসিয়ে দেয়। প্রিন্স আমাকে ছাড়বে না। আজ সারা রাত আমাকে তোমার বাহু ধরে আটকে রেখো। আমি তোমার শরীরের প্রতিটি ইঞ্চি অনুভব করতে চাই। আমাকে আরও কাছে টানো। প্রিন্স মায়ের কোমরে হাত দিয়ে তাকে নিজের সাথে আরও নিবিড়ভাবে মিশিয়ে নিল। তার হাত মায়ের জামার ভিতরে আলগা করে পিঠের উন্মুক্ত চামড়ায় ঘুরে বেড়াতে থাকে। মায়া এক তীব্র উত্তেজনায় কাঁপতে থাকে। প্রিন্স মায়ের কানের লতিতে কামড় দিয়ে ফিসফিস করে বলে, মায়া, তুমি আমার এক নেশা। আজ কোনো পর্দা থাকবে না আমাদের মাঝে। আমি তোমাকে আজ এক আদিম সাথে পূর্ণ করব। তুমি রেডি তো আমার এই উন্মাদনা সহ্য করতে? আমি তোমার জন্য সব করতে পারি প্রিন্স। আমি শুধু আমাকে তোমার কাছে রাখো, আরো বেশি রাখো। তারা দুইজন অন্ধকারের ছায়ায় একাকার হয়ে যায়। একে অপরের শরীরের ঘ্রাণ আর স্পর্শে তারা এক নিষিদ্ধ আনন্দ খুঁজে পেল। মায়ের ছোঁয়ায় প্রিন্স নিজেকে উজাড় করে দিতে থাকে। তাদের প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি শব্দ এখন এক আদিম ভালোবাসার গান গাইছে।